শুরু করেন ওই লাগবে তো রোজাবাস শুরু করতে পারেন। সাইদা শুরু করো। সাইদা শোনা যাচ্ছে? সাইদাকে আমরা শুনছি না কিন্তু। আমি তাহলে শুরু করছি। জামান ভাই আপনার ইয়াটা বন্ধ করবেন, মিউট করেন। স্যার আপনার অনুমতি ক্রমে শুরু করছি। হ্যাঁ শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক আয়োজিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস ভ্যালিডেশন ওয়ার্কশপ অন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ফর ফ্রিল্যান্সিং উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব দুলাল কৃষ্ণ সাহা, নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী কার্যালয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব শাফকাত হায়দার, চেয়ারম্যান, আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। আরো উপস্থিত আছেন আমাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য প্রশাসন জনাব নুরুল আমিন স্যার। উপস্থিত আছেন সদস্য পরিকল্পনা ও দক্ষতামান জনাব আলিফ রুদাবা স্যার, এবং উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণিরা, আমাদের রিসোর্স পার্সনরা এবং আমাদের স্পেশালিস্ট এবং অন্যান্য সহকর্মীবৃন্দ। স্যার আমি আপনার অনুমতি ক্রমে সবাইকে তার পরিচয় প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি আমাকে দিয়ে শুরু করছি। স্যার আমি ইফাত জাহান, আমি কাজ করছি ডেপুটি ডিরেক্টর হিসেবে এনএসডিএ পিএমও। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি ইমানুদ্দিন আহমেদ, আমি হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ইন Sanctuary Communication Limited. I attended the last workshop. Your workshop, thank you so much, sir. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক দক্ষতা মান ও পাঠ্যক্রম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম স্যার, আমি সাইদা খানম, সহকারী পরিচালক দক্ষতা মান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। আর সবাইকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিনাত ফারজানা, টেকনোম্যাজিকের ম্যানেজিং ডিরেক্টর, আমরা অ্যানিমেশন এন্ড ডেভেলপমেন্ট স্টুডিও। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সেলিম হোসাইন ফ্রম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আমি ক্রিয়েটিভ আইটিতে ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। আমি লাস্ট যে 5 days এর একটা ওয়ার্কশপ ছিল সেখানে অ্যাটেন্ড করেছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান দুবেল, লিড মোশন ডিজাইনার হিসেবে আছি ড্রিমকাস্ট মার্কেটিং এন্ড কমিউনিকেশনসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শামসুল আরিফিন, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের 3D অ্যানিমেশন এন্ড ভিজুয়ালাইজেশন ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। এন্ড এছাড়াও হচ্ছে 2011 থেকে এখন অবধি হচ্ছে একজন ফ্রিল্যান্স অ্যানিমেটর হিসাবে অনলাইন মার্কেট প্লেস গুলোতে সাচেস হচ্ছে ফাইবার, freelancer.com, আপওয়ার্ক এন্ড হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্টের সাথে কাজ করছি আর কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শেখ মোহাম্মদ আল্লাইয়া, আমি মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিপার্টমেন্টের হেড, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রবি হাসান, আবাস আই পজিটিভ আছি আর্ট ডিরেক্টর হিসেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম, আমি নুরুদ্দৌলা অনলাইন। আমি টেক ডাইনো বিডিতে অ্যানিমেশন গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এইচ এম মহসিন। আমি বিটবার্ড সলিউশনে ক্রিয়েটিভ হেড হিসেবে আছি। পাশাপাশি আমি একজন ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স ডিজাইন ট্রেনার। বিআইটিএমে আমি ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্সের ক্লাস নিয়ে থাকি। থ্যাংক ইউ। ধন্যবাদ। বাকি সবাইকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি নাফিস রহমান বলছি। আমি বিগত 3 বছর ধরে 2D অ্যানিমেশন নিয়ে কাজ করছি। আমি মূলত এক্সপ্লেইনার ভিডিওস বানাই লোকাল ক্লায়েন্টের জন্য এবং বিদেশি ক্লায়েন্টের জন্য, এবং মেইনলি আমি আপওয়ার্কে কাজ করে থাকি। ধন্যবাদ। নূরজাহান রূপা, আপনার পরিচয়টা দিবেন। Recording in progress. Assalamu alaikum. I'm Nurjahan, currently working with Harwell as a program manager and creative lead. I'm also a business psychologist. Thank you. থ্যাংক ইউ। আর কে আছেন? শুভ সকাল, আমি মাহবুবুল হুদা, স্পেশালিস্ট হিসেবে এনএসজিতে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ আমির হোসেন, কাজ করছি এজ এ প্রসেস এক্সপার্ট। ধন্যবাদ। সবার পরিচয় দেওয়া শেষ হয়ে গেলে স্যার, আমি আপনার অনুমতি ক্রমে সবাইকে যার যার ক্যামেরা অন করার জন্য অনুরোধ করছি। আমির হোসেন, আপনি একটা স্ক্রিনশট নেবেন অ্যাটেন্ডেন্স স্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানের। ধন্যবাদ। কোনো কারণে আমার ওয়েবক্যামটা কাজ করছে না। আমি কি মোবাইলে কানেক্ট করতে পারি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ। স্যারের অনুমতি ক্রমে এখন সবার প্রথমে বক্তব্য রাখবেন আজকের আমাদের এই ওয়ার্কশপের স্পেশালিস্ট মাহবুব হুদা সাহেব। মাহবুব হুদা সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের এই 2 দিন ব্যাপী প্রোগ্রামের জিস্টটা একটু আমাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। Recording in progress. উপস্থিত আজকের ভেরিয়েশন ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি, উপস্থিত মেম্বার, অ্যাডমিন এবং মেম্বার। আমাকে শোনা যাচ্ছে? ধন্যবাদ স্যার। আপনাদের সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমি আমার বক্তব্য স্টার্ট করছি। আমরা লাস্ট 5 days ওয়ার্কশপে, ভিডিও অ্যানিমেশনের ডেভেলপমেন্ট ওয়ার্কশপে আমরা মূলত 2টি ভাগ করেছিলাম ভিডিও অ্যানিমেশনকে, 2D অ্যানিমেশন এবং 3D অ্যানিমেশন। 2D অ্যানিমেশনের আওতায় আমরা আবার 3টা অকুপেশনে ভাগ করেছিলাম। সেখানে ছিল আমাদের 2D অ্যাসেট ক্রিয়েটিং, যেটা লেভেল 2-তে বা ইনিশিয়েটিং লেভেল ছিল 2D অ্যানিমেশনে। তারপর ছিল 2D ক্লাসিক অ্যানিমেশন এন্ড সেটা ছিল লেভেল 3, এবং 2D অ্যানিমেশনের যেটা লেভেল 4-এ। আর 4টা অকুপেশন ছিল আমার 3D অ্যানিমেশনের। আমরা 3D অ্যানিমেশনের জন্য প্রথম লেভেল, যেটা লেভেল 2-তে চিন্তা করেছিলাম যে 3D অ্যাসেট ক্রিয়েটিং। দেন আমরা করেছিলাম যে 3D প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, যেটা লেভেল 3-তে। লেভেল 3-তে আরেকটা ছিল 3D ক্যারেক্টার মডেলিং। আর ফাইনালি ছিল 3D ক্যারেক্টার অ্যানিমেশন। 2D এবং 3D এই 7টা অকুপেশন আমরা লাস্ট 5 days ওয়ার্কশপে আমরা ডেভেলপ করেছিলাম।
তো এটার উপরে আমরা ফাইন টিউন করে এই দুদিনে আমরা শেয়ার করেছি সবার সাথে। আশা করি আপনারা সবাই দেখে মানে একবার দেখার সুযোগ হয়েছে আপনাদের। আজকে আমরা এই অকুপেশন গুলোর ভ্যালিডেশন আজকে থেকে শুরু করব। আজকে এবং কালকে এই দুদিন এই অকুপেশন গুলোর ভ্যালিডেশন হবে। সবাইকে তাদের সুচিন্তিত মতামত দিয়ে এই ভ্যালিডেশন ওয়ার্কশপ সফল করবেন এই আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার স্বাগত বক্তব্যের পালা। স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব আলিফ রুদাবা, সদস্য পরিকল্পনা ও দক্ষতা মান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্যারকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। ভ্যালিডেশন কর্মশালার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সচিব এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব দুলাল কৃষ্ণ সাহা স্যার, সভাপতি জনাব শাফকাত হায়দার সাহেব, প্রেসিডেন্ট ICTIC, উপস্থিত আছেন আমাদের সম্মানিত সদস্য প্রশাসন ও অর্থ জনাব নুরুল আমিন স্যার এবং একাডেমি আর বিভিন্ন স্থান প্রতিষ্ঠান থেকে আগত রিসোর্স পার্সন বৃন্দ আর আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ফ্রিল্যান্সারদের জন্য আমরা 13টি অকুপেশন চিহ্নিত করেছি এবং এই অকুপেশন চিহ্নিত করেছি আমরা কর্মশালার মাধ্যমে এবং ফ্রিল্যান্সারদেরকে সাথে নিয়ে। এর মধ্যে 8টি অকুপেশনের আমরা CS প্রণয়ন করেছি। ভ্যালিডেশন প্রায় শেষের দিকে। ভিডিও অ্যানিমেশন এরপর আরেকটি অকুপেশন ভ্যালিডেশন হলে আমাদের 8টি ভ্যালিডেশন শেষ হয়ে যাবে। আমরা এই 8টি অকুপেশনের যারা সনদ গ্রহণ করতে আগ্রহী প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে সনদ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা ইন হাউস কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি। আমরা RPL পদ্ধতিতে, রিকগনিশন অফ প্রায়র লার্নিং, এই পদ্ধতিতে আমরা ফ্রিল্যান্সারদেরকে সার্টিফিকেট প্রদান করব। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে তিনি ফ্রিল্যান্সারদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেখতে চান এবং তারই নির্দেশে আমরা খুব অল্প সময়ের মধ্যে ফ্রিল্যান্সারদেরকে সনদায়ন করার জন্য গাইডলাইনও আমরা প্রণয়ন করেছি। গিগ ইকোনমির যে ইন্ডেক্স, সেখানে 2019 সালে দেখা গেছে যে ফ্রিল্যান্সিং এ পাকিস্তান 4র্থ, ভারত 7ম আর বাংলাদেশ 8ম স্থানে ছিল। কিন্তু আমরা আমাদের যে জনসংখ্যার এবং আমাদের যে যুব সমাজ, তাতে আমরা যদি একটু চেষ্টা করি আমরা উপরের দিকে যেতে পারবো সহজেই। ফ্রিল্যান্সিং কে আমরা সে কারণে ফ্রিল্যান্সিংকে আমরা খণ্ডকালীন পূর্ণকালীন যেভাবে নিতে চাই পেশা হিসেবে যে নেওয়া সম্ভব, সেই ধারণাটিও আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই ক্যাম্পেইনের মাধ্যমে, যা আমরা শুরু করব এবং কিছুটা করেছিও আমরা ফেসবুকের মাধ্যমে। 2019-20 সালে দেখা গেছে যে ফ্রিল্যান্সাররা প্রায় $1000 মিলিয়ন আয় করেছে। আমরা এই পরিমাণ আরো দ্রুত বৃদ্ধি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ আছে আমাদের মাথার উপরে, আর আছেন আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যার, আমাদের পাশে আছে ICTIC, ফ্রিল্যান্সাররা এবং আপনারা যারা নিজেদের শত ব্যস্ততা সত্ত্বেও দেশের স্বার্থে একটি ন্যাশনাল ডকুমেন্ট প্রণয়ন করার লক্ষ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত আছেন। আমি সবাইকে NSD এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজের এবং পরিবারের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করুক এবং দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসুক, এটি আমাদের প্রত্যাশা। আমরা একটি নির্দিষ্ট সময় পর পর এই CS রিভিউ করব এবং সময়ের চাহিদা অনুযায়ী আপডেট করব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে কর্মশালায় উপস্থিত থাকার জন্য। সবাইকে সালাম এবং শুভকামনা। ধন্যবাদ স্যারকে। এখন সভাপতি মহোদয়ের বক্তব্যের পালা। যিনি চিন্তা চেতনায় একজন রুচিশীল ও ব্যক্তিত্ববান মানুষ, যিনি সমগ্র তার চেষ্টা দিয়ে সাহায্য করে যাচ্ছেন NSDA কে, যিনি ICT এবং ফ্রিল্যান্সারদের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শাফকাত হায়দার, চেয়ারম্যান ICTIC মহোদয়কে
তার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আনমিউট করতে হবে। সরি, আজকের প্রধান অতিথি এক্সিকিউটিভ চেয়ারম্যান এনএসডিএ দুলাল কৃষ্ণ সাহেবকে এবং আজকের উপস্থিতিকে সালাম এবং শুভেচ্ছা। এইটার ব্যাখ্যা এই আপনারা জানেন যে যেটা অলরেডি বলা হয়েছে যে আমাদের 13টা অকুপেশনে ফ্রিল্যান্সিং এর জগতে আমরা অকুপেশন গুলা তৈরি করছি। ভিডিও অ্যানিমেশন এইটা 8 নম্বর অকুপেশন হবে, যেটা ভ্যালিডেশন হতে যাচ্ছে। আমার সংক্ষেপে যে বক্তব্যটা আছে, দক্ষতার কোনো শেষ নাই, আর দক্ষতার রিকগনিশন সারা পৃথিবীতে আছে। আমাদের উদ্যোগ যেটা আছে যে কোনো জিনিস আমরা সার্টিফিকেশন নেই, এইটা যেন লোকালি রেলেভেন্ট হয়, যেটা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো এবং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হতে হবে। এইটার সারা পৃথিবীতে একই স্ট্যান্ডার্ড, যে ওই দেশের জন্য লোকালি রেলেভেন্ট এবং আপনার যে সনদ পাবেন এটা যেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হয়। আমি আজকের ইন্ট্রোডাকশনের মধ্যে শুনে খুশি হয়েছি যে অলরেডি আমাদের কয়েকজন অংশগ্রহণকারী আজকে যারা কন্ট্রিবিউট করবে ওনারা অলরেডি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমাদের উদ্যোগটা হবে যে এইটার সংখ্যা বাড়ানো। যত আমরা এই লাইনে যারা আসছে বা ভিডিও অ্যানিমেশন শিখতে ইচ্ছুক, এনাদের সংখ্যা বাড়ানোই আমাদের কিন্তু সবচেয়ে বড় কাজ হবে। আমি আশা করি অলরেডি শুনেছি যে 5 দিনে আপনারা কাজ করেছেন। আজকে এটার ভ্যালিডেশন, এই ভ্যালিডেশনের সফলতা কামনা করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য প্রদানের জন্য। এখন প্রধান অতিথির বক্তব্যের পালা। এখন বক্তব্য প্রদান করবেন যার সুদক্ষ দিক নির্দেশনা ও দৃঢ় প্রত্যয়ে এনএসডিএ এগিয়ে চলেছে স্বপ্নের সোনার বাংলা গড়ে ওঠার পথে। বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব দুলাল কৃষ্ণ সাহা, নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি, স্বাগত। স্যার শোনা যাচ্ছে স্যার। আজকের অকুপেশন ছিল ভিডিও অ্যানিমেশন, না? জি স্যার। আজকের এই ভিডিও অ্যানিমেশন অকুপেশনের স্ট্যান্ডার্ড ভ্যালিডেশন ওয়ার্কশপের সম্মানিত সভাপতি জনাব সাদকাত হোসেন হায়দার, সভাপতি আইসিটিআইএসসি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তাবৃন্দ, একাডেমিশিয়ান, ফ্রিল্যান্সার সহ মানে স্পেশালিস্ট এবং আমার সহকর্মীদের আশা করি ভালো আছেন। আমার তো সভাপতি মহোদয়কে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে এই জন্য যে কালকে দিন সারাদিন সময় দিয়েছেন আমাদেরকে। আবার আপনারা একটা দিন গ্যাপ না দিয়ে সভাপতি মহোদয়কে নিয়ে আসছেন। আমরা একটা আশার জায়গায় আগাচ্ছি। আমি জানি না আমরা কোথায় গিয়ে শেষ করতে পারবো, আশাটা ছাড়ছি না, আপনাদের নিয়ে কাজ করছি। এনএসডিএ এখনো পরিচয় সংকট আছে, তারপরও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার ভিত্তিতে আমরা ফ্রিল্যান্সিং এর উপরে কাজ করছি। আমরা সনদে আনা যাচ্ছি স্বল্প সময়ের ভিতরে। আপনাদের এই যে অকুপেশনটি স্ট্যান্ডার্ড করছেন, এটা কয়টা লেভেল হয়েছে? 7টা স্যার। 7টা? 7টা, 7 স্যার।
লেভেল, যে 7টা লেভেল হয়েছে, এটি আমাদের জন্য অ্যাসেট হবে। আজকে ভ্যালিডেশন ওয়ার্কশপটির সুবিধাটি হলো এই, আমাদের যারা স্পেশালিস্ট এবং একাডেমিশিয়ান, ইনস্টিটিউশনাল প্রধান যারা পেপারটি, যারা স্ট্যান্ডার্ডটির বেসিক কাজ করেছে, তাদেরকে ভ্যালিডেট করা, সার্টিফাইড করা এবং সেই আলোকে চূড়ান্ত করা। আমরা গতকালের আলোচনায় বলেছিলাম কোনো কিছু অ্যাবসলিউট নয়, এটি আবার 1 বছর পরে চেঞ্জ হতে পারে। তো পৃথিবী দ্রুত চেঞ্জ হচ্ছে, আমরা সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি আপনাদের প্রচেষ্টা বৃথা যাবে না। এই যে আপনাদের সকলকে নিয়ে কাজ করছে, আমরা একটা সময় দেখতে পারবো। সরকারের ভিশন আছে, সরকারের মিশন আছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় আছি। 2030-এর এসডি আছে, 2031-এর মধ্যমের দেশ, 2041-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি। আমাদের ফেসিলিটি গুলো রয়ে গেছে, তার মধ্যে আমরা ডেমোগ্রাফিক অপরচুনিটি ফেসিলিটি বুক করছি, যেটাকে ডেমোগ্রাফিক চেঞ্জ করতে হবে। আমাদের রয়ে গেছে, আমাদের হচ্ছে 100টি ইপিজেড হচ্ছে, 39টা হাইটেক পার্ক হচ্ছে। এটি আমাদের আসার জায়গা, যেখানে আমাদের ছেলেমেয়েরা কাজ করবে, আমার ইয়তরা কাজ করবে, কিন্তু কাজ করার জন্য তাকে দক্ষতা চলতে হবে। আর না হলে এই জায়গাটি দখল করতে বিদেশি। ফ্রিল্যান্সিং এর এই জায়গাটি আমাদের কাছে অচেনা ছিল, গত বছর থেকে আলোতে এসেছে এবং আইসিটি ডিভিশন তাদেরকে আইডি কার্ড দিয়ে এসছে এবং আমরা সমাধান করতে চাই। আমরা গতকালকে বলেছিলাম, ফ্রিল্যান্সিং করতে গিয়ে যদি কারো কোনো অর্থনৈতিক সমস্যা বা কোনো প্রবলেম হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আইসিটি ডিভিশনের সাথে কথা বলে ওগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা চাই সমন্বিত প্রয়াস, আমাদের সকলের সহযোগিতায় ভালো স্ট্যান্ডার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সারদের আস্থা অর্জন করে একটি ন্যাশনাল লেভেল সার্টিফিকেশন দেওয়া। এই জায়গায় আপনাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা কামনা করছি। আমরা আবার বলি, আমরা বিশ্বাস করি, আমরা আবার লক্ষ্য করতে পারবো। আপনারা আজকে সারাদিন কাজ করবেন, আপনাদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। আমার মনে হয় এটা আজকে 2 দিন যাবত, 2 দিন ব্যাপী চলবে। একটা ভালো ডকুমেন্ট উপর দিয়ে আশাবাদ রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সাথে সভাপতি মহোদয়কে আবার স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকল ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। একই সাথে আজকের এই ভ্যালিডেশন ওয়ার্কশপে শুভ উদ্বোধন ঘোষণা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারের বক্তব্যের মাধ্যমে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। সভাপতি মতে অনুমতি দিলে আমি একটু বেরিয়ে যেতাম। জি অবশ্যই, আপনাকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমি এই মুহূর্তে আসলে সিরাজগঞ্জে আছি। জি জি জি, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সভাপতি মহোদয়, আমিও আপাতত একটু বের হয়ে যেতে যাচ্ছি, ফাঁকে ফাঁকে আমি যুক্ত হব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সবাইকে। সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমরা তাহলে পরবর্তী কাজ এখন শুরু করি। আর আমরা বোধহয় দেখি 11:30টায় 10 মিনিট একটা ব্রেক নেব, তারপর লাঞ্চ ব্রেক একবারে 1টায়। শুরু করেন। আমির, স্ক্রিন শেয়ার দাও।
ধন্যবাদ সবাইকে। আমরা 2D অ্যানিমেশনের যে 3টা অকুপেশন করেছিলাম তার প্রথম ছিল যে 2D অ্যাসেট ক্রিয়েটিং। হুদা স্যার একটু আপনাদের এটা হচ্ছে আজকে কিন্তু কয়েকজন নতুন আছে। হ্যাঁ, যারা নতুন আছে তারা কিন্তু আমাদের এই যে ফ্রেমওয়ার্কটা সম্বন্ধে হয়তো তাদের ধারণা নাও থাকতে পারে। তো ওই ফ্রেমওয়ার্কের বিষয়টা যদি একটু বলে নেন তাহলে মনে হয় সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ জামান ভাই। যারা নতুন আছেন তারা একটু তাদের রিভিউর জন্য, তাদের জানানোর সুবিধার জন্য একটু রিভিউ করছি যে আমরা এখন তৈরি করছি আসলে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমরা এইভাবে বলতে পারি, এখানে যেটা আমরা একটা ডেফিনেশন দিচ্ছি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইজ এ রিটেন স্পেসিফিকেশন অফ নলেজ, স্কিলস অ্যান্ড attitude required for the performance of an occupation, trade or job corresponding to the industry standard performance required in the workplace. That is, একটা ওয়ার্কপ্লেস বা একটা কাজ করার জন্য যে নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড দরকার সেইগুলো, সেই অ্যাক্টিভিটি গুলো আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত করি। সাধারণত এই হয়। তো এটা করার জন্য যেটা হয় যে আমরা মূল যে কাজগুলো আছে সেই মূল কাজগুলোকে আমরা বলি ইউনিট অফ কম্পিটেন্সি। এবং একটা ইউনিট অফ কম্পিটেন্সিতে আমাদের এখানে যেটা থাকে যে একটা ইউনিট টাইটেল আমরা বলি বা কিছু নমিনাল ডিউরেশন থাকে, বা এই ইউনিটটা কতক্ষণের জোর হবে বা ইউনিট কোড থাকে, এটা আমরা পারপাস দিই। দেন ইউনিট ডেসক্রিপ্টর থাকে, এই ইউনিটটা কেমন। দেন ইউনিটের কিছু ইউনিট মানে হচ্ছে একটা বড় কাজ, সেই বড় কাজের আন্ডারে আমরা ছোট ছোট কিছু কাজ দিই, ভাগ করি, সেটাকে এলিমেন্ট বলি। সেই এলিমেন্ট গুলোকে আবার অ্যাচিভ করার জন্য কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা সেট করি। আমরা একটা উদাহরণ দেখবো এখনই। তো সেখানে কিছু ভেরিয়েবলস থাকবে, কিছু কারিকুলাম গাইড আমরা এই কমিউনিটি স্ট্যান্ডার্ডে অ্যাড করি। তো আমরা একটুখানি যেমন দেখি যে আমরা 2D অ্যানিমেশনের অ্যাসেট ক্রিয়েশন যেটা আমরা বলছি, সেখানে আমরা যে ইউনিট অফ কম্পিটেন্সি বলছি, সেখানে ইউনিট অফ কম্পিটেন্সি আবার 3 ধরনের হয়। একটা হচ্ছে জেনেরিক ইউনিট অফ কম্পিটেন্সি, যেটা যতগুলো সেক্টর আসে সব সেক্টরের জন্য কমন। যেমন আমি বলি যে এখানে দেওয়া আছে ওয়ার্ক ইন সেলফ ডিরেক্টেড টিম অর ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ। এটা প্রত্যেকটা অকুপেশনেই এটা এখন একটা দরকার হয়ে গেছে। যদি আমরা বাইরের কথা চিন্তা করি, কাউকে ওয়েল্ডিং এ বাইরে দিতে চাই, তাকে যদি ইংলিশের কমিউনিকেশনের বেসিকটা শেখানো হয়, সে বাইরে কাজ করতে হবে, দেশের বাইরে গিয়ে ভালো কাজ করতে পারবে। তো এই ধরনের কিছু কিছু জিনিস আমরা জেনে রেখেছি। আবার আইসিটি সেক্টর, এটার জন্য যেগুলো কমন যে বিভিন্ন অকুপেশনের জন্য, যেমন এখানে আছে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করা। এটা যদিও এখন আমরা আইসিটি সেক্টর বলছি, বাট এটা সব অকুপেশনের জন্য এখন মোটামুটি মানে প্রয়োজনীয় হয়ে আসছে। দেন কমপ্লাই এথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন আইসিটি ওয়ার্কপ্লেস, এটা একটা আইসিটির জন্য, আইসিটি প্রত্যেকটা অকুপেশনের জন্য খুব জরুরি দরকার। সেই জন্য আমরা এটাকে সেক্টর রেখেছি। এরকম যে স্ট্যান্ডার্ড, এরকম যে ইউনিট অফ কম্পিটেন্সি গুলো আছে, এগুলোকে আমরা সেক্টর স্পেসিফিক বলি। আর আমরা আজকে যেগুলো নিয়ে বিশেষ কথা বলবো সেটা হচ্ছে যে এই অকুপেশন স্পেসিফিক, এটাকে আমরা ভ্যালিডেট করব। এখানে আমরা যেমন আমরা বলছি যে এটা হচ্ছে অ্যাসেট 2D অ্যাসেট ক্রিয়েটিং একটা অকুপেশন। এই অ্যাসেট ক্রিয়েটিং এর জন্য আমার যে কাজগুলো দরকার, আমরা এখানে প্রধান প্রধান কাজগুলোকে আমরা এই ইউনিট অফ কম্পিটেন্সিতে ভাগ করেছি। যেমন এখানে বলা হচ্ছে ক্রিয়েট শেপ এন্ড আর্ট ওয়ার্ক, দেন পারফর্ম প্রোডাকশন অ্যাক্টিভিটিস ফর 2D অ্যাসেট ক্রিয়েটিং, আবার প্রোডিউস অ্যাসেট, দেন পারফর্ম পোস্ট প্রোডাকশন অ্যাক্টিভিটিস ফর 2D অ্যাসেট ক্রিয়েটিং।
এই চারটা বড় কাজ, এই চারটা বড় কাজ সে কমপ্লিট করতে হবে, সে অ্যাসেট ক্রিয়েটর হিসেবে খুব ভালো আশা করি যে স্কিল হয়ে যাবে। এই আমরা এই যে চারটা ইউনিট বললাম, এটা ইউনিট অফ কম্পিটেন্সি, এর আন্ডারে আবার কিছু এলিমেন্ট আছে, যেমন আমরা বলছি ক্রিয়েট শেপ এন্ড আর্ট ওয়ার্ক। তো এটা কাজগুলো করার জন্য এখানে আমরা বলছি যে অ্যাপ্লাই বেসিক ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক এন্ড ডেভেলপ আর্ট ওয়ার্ক প্রজেক্ট। এই দুটো কাজ শেষ হলে পরে আমরা বলবো যে সে শেপ এন্ড আর্ট ওয়ার্ক করার জন্য যোগ্য হয়েছে। এরকম যে পারফর্ম প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস ফর টু ডি অ্যাসেট ক্রিয়েটিং, এটা অ্যাসেট ক্রিয়েশনের জন্য যে আমার প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটি আছে তার জন্য কিছু এলিমেন্ট আমরা এখানে সিলেক্ট করেছি, আমরা তৈরি করেছি। এগুলো এইভাবে আমরা ইউনিট এবং এলিমেন্ট হিসেবে দিই। তো আবার একটা ইউনিটে কি কি থাকে আমরা এই ইউনিটটা দেখি, যে কোনো একটা ইউনিট দেখি এখানে আছে। আমরা বলছি ক্রিয়েট শেপ এন্ড আর্ট ওয়ার্ক। তো শেপ এন্ড আর্ট ওয়ার্কের ক্ষেত্রে আমরা বলছি যে অ্যাপ্লাই বেসিক ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক, এটা হচ্ছে একটা এলিমেন্ট। এই এলিমেন্টের আন্ডারে আমরা কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া সেট করছি যে এই কাজগুলো করলে পরে আমরা বলবো সে বেসিক ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবে। সো এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো কি কি বলছি যে হ্যাঁ বলছি ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিকস আর ইন্টারপ্রিটেড, সে ড্রয়িং এন্ড ডিজাইন সে ইন্টারপ্রেট বা ব্যাখ্যা দিতে পারবে। দেন লাইনস আর ড্রন as the principal component of shapes, একটা শেপের প্রিন্সিপাল কম্পোনেন্ট হিসেবে বিভিন্নভাবে লাইন সে ড্র করতে পারবে। Then shapes are created using perspectives, perspective অনুযায়ী সে কিছু শেপ তৈরি করতে পারলো। Then measurement and space are visualized using lines, line দিয়ে সে measurement shape visualize করতে পারলো। Then sequence of drawings contents are identified, drawing content এর sequence টা সে identify করলো। Then objects are drawn manually using the sequence of drawing contents. So এই কাজগুলো করলে ডেফিনেটলি সে অ্যাপ্লাই বেসিক ড্রয়িং এটা এই ইউনিটের এই এলিমেন্টের সে যোগ্য হয়ে যাবে বা কম্পিটেন্ট হবে। এখন দেখেন এখানে সিকোয়েন্স অফ ড্রয়িং এন্ড কম্পোনেন্ট একটা বোল্ড এবং আন্ডারলাইন করা আছে, তার মানে এটাকে আমরা একটা রেঞ্জ বলছি, এটা একটা ব্যাখ্যা দাবি করি যে এই সিকোয়েন্সটা আবার কি। এখানে আমরা ভেরিয়েবল যে পার্ট আছে এই ভেরিয়েবল পার্ট এবং রেঞ্জের ভিতরে আমরা বলে দিচ্ছি সিকোয়েন্স অফ আর্ট ড্রয়িং। এখানে ড্রয়িং এর 7টা স্টেজ একটু বর্ণনা করে দেওয়া আছে। এইভাবে আমরা রেঞ্জ এবং ভেরিয়েবল গুলো, এখানে আমরা প্রথমে যেটা বলেছিলাম যে ইউনিটের কোড এবং ইউনিটের টাইটেল এখানে আছে, একটা ইউনিট কোড এবং একটা টাইটেল দিয়েছি। দেন এটা নমিনাল আওয়ার কত, এখানে একটা আমরা প্রস্তাব করেছি যে 90 আওয়ার্স। দেন এটা একটা ডেসক্রিপ্টর আমরা এখানে দিয়েছি। তারপর এখানে এলিমেন্টের পাশে পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং এই আন্ডারলাইন এবং বোল্ডের এটাকে আমরা ভেরিয়েবল বলছি, ভেরিয়েবল এবং রেঞ্জ। এই রেঞ্জ এবং ভেরিয়েবলের পরে এখানে আছে এভিডেন্স গাইড, এটা আমার ইউনিট অফ কম্পিটেন্সি পার্ট। আমরা বলে দিই যে অ্যাসেসমেন্ট করতে গেলে আমরা ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা কি, দেন আন্ডারপিনিং নলেজ কি কি থাকতে দরকার এই ইউনিটে কাজ করতে গেলে, শিখতে গেলে, আন্ডারপিনিং স্কিলস কি লাগবে, দেন তার অ্যাটিটিউড কি হবে, অ্যাটিটিউডের কি দরকার, দেন রিসোর্স ইমপ্লিকেশন, যে ট্রেনিং সেন্টারের কি কি রিসোর্স অবশ্যই থাকতে হবে তার ট্রেনিং করতে গেলে। আর এখানে মেথড অফ অ্যাসেসমেন্ট, এখানে 4টা মেথড অফ অ্যাসেসমেন্ট আছে, রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোয়েশ্চেনিং এন্ড পোর্টফোলিও। আর হচ্ছে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, এটা হলো। তো আর শেষে আমরা বলি অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, এটা আমরা একটা পার্ট, অ্যাক্রিডিটেশন যারা কোর্স অ্যাক্রিডিটেশন নেবেন, যারা কোর্স চালাবেন তাদের জন্য একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। এইগুলো আমার একটা ইউনিট অফ কম্পিটেন্সির পার্ট এবং এইভাবেই আমরা সাধারণত ইউনিটগুলো দাঁড় করাই। কম্পিটেন্সি বেস যে ট্রেনিং ম্যাটেরিয়াল বা ট্রেনিং স্ট্যান্ডার্ড আমরা যে তৈরি করছি সবগুলো আমরা এইভাবে সেট আপ করছি।
তো আশা করি নতুন যারা আছেন তারা একটু বুঝতে পেরেছেন, আর যেহেতু ডকুমেন্টটা আগে শেয়ার করেছি আপনারা দেখেছেন, এর সাথে রিলেট করবেন, এবং আমরা যখন আরো কাজ এগিয়ে যাচ্ছি ভ্যালিডেশন, তখন আপনাদের আশা করি যে আইডিয়া গুলো আরো ক্লিয়ার হবে। আমির, তুমি কি এসছো? স্যার আমি শুরু থেকে আছি। আচ্ছা, মাঝখানে একটু ড্রপ হয়েছিল লাইন। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে শেয়ার করবা? জি জি শিওর। ওকে, আমি স্টপ করে দিলাম। জি ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে স্যার আমরা যে উপগ্রহগুলো ভাগ করেছি, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে অনেকে নতুন এবং আমাদের আগেও ছিলেন যারা, তারা যদি আরেকবার একটু দেখে নেন যে আমরা যেভাবে ভাগ করেছি যে 60টাকে, ওইটার আপনি ওই থেকে প্রথম যেটা দেখিয়েছিলেন ওইটাকে যদি আরেকবার একটু দেখে তারপর আমি যদি স্টার্ট করি, আমার মনে হয় যে আরেকটু ক্লিয়ার হবে সবার। ওকে, তুমি স্টার্ট করো। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, একটু আগে দেখেছিলেন বাট ওই সময় অতটা ব্যাখ্যা করার সুযোগ হয়নি, যার সময় আমরা আবার নতুন করে আবার এটাকে স্টার্ট করছি। আমরা প্রথমে যদি একটু দেখে নেই আর এটাকে যদি আমরা একটু ভ্যালিড করে দিই, তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যাবে। আমাদের সাথে যুক্ত ছিলেন গত ওয়ার্কশপে 5 দিন ডেভেলপমেন্ট ওয়ার্কশপে, ওনারাও একটু কাইন্ডলি দেখবেন যে আমরা যেটা ঠিক করেছিলাম বা সেট করেছিলাম সেই বিষয়গুলো সবগুলো এখানে আসছে কিনা, এবং নতুন যারা আসছেন পাশাপাশি ওনারাও দেখবেন। আমরা প্রথম যে ইউনিটটা আমরা ঠিক করেছি, ইউনিট না আসলে এটা অকুপেশন 2D অ্যানিমেশন ফর ফ্রিল্যান্সিং, এটা একটা কোর্সের নাম। তারপর হচ্ছে 2D অ্যাসেট ক্রিয়েটিং। প্রথমে আমরা স্টার্ট করছি 2D অ্যাসেট ক্রিয়েটিং এ, এরপরে আমরা যেটা করছি 3D অ্যাসেট ক্রিয়েটিং, মানে প্রথম গেল 2D টা, তারপর হচ্ছে 3D, এটা দুইটাই হচ্ছে লেভেল 2 তে। তার মানে আমরা যে কোনো কোর্সটা স্টার্ট করব 2D অ্যাসেট ক্রিয়েটিং এ লেভেল 2 তে, দেন হচ্ছে 3D অ্যাসেট ক্রিয়েটিং এ, তারপর হচ্ছে ক্লাসিক 2D অ্যানিমেশন, এরপর হচ্ছে 3D ক্যারেক্টার মডেলিং, এরপর হচ্ছে 3D প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, এরপর হচ্ছে 2D অ্যানিমেশন, সিম্পল 2D অ্যানিমেশন, এখানে আর কোনো কিছু নাই, আর লাস্টেরটা হচ্ছে 3D ক্যারেক্টার অ্যানিমেশন। এখন আপনাদের কাছে একটু জানতে চাওয়া যে আমরা যেটা সেট করেছিলাম এই সবগুলো এখানে আসছে কিনা, আসলে পরে আমরা এটা ডিটেইলসটা যখন দেখবো আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমি হচ্ছে ক্রিয়েটিভ থেকে আরিফিন বলছি, 3D ডিপার্টমেন্ট থেকে। তো আমার এখানে একটা কোশ্চেন ছিল, যেমন এখানে দেখলাম হচ্ছে 2D অ্যানিমেশন ফর ফ্রিল্যান্সার, এটা তো আমাদের একটা অকুপেশন আর কি। এন্ড এই অকুপেশনের আন্ডারে লেভেল 2 যেটা বলছি আমরা, এই যে প্রথম পেজটা যেটা দেখতে পাচ্ছি, তো এটার পরে 3D টা আসবে নাকি এটার পরে হচ্ছে 2D রই আপনার কি বলে অ্যানিমেশনের পার্টটাতে যাবে? আমার কাছে হ্যাঁ না ঠিক আছে, আমি তুমি 2D টা 2D রাখো আর 3D টা 3D নিয়ে যাও, তাহলে যেটা আমি শো করেছি ওইভাবে। হ্যাঁ আচ্ছা, কোনো কিছু বাদ যাচ্ছে না? 2D পরে 2D রই আবার হচ্ছে লেভেল তুমি লেভেল 4 এরকম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি 2D টা একসাথে রাখো, 3D টা একসাথে যেমন রাখো। এখানে মার্কেটিং এর পার্ট 2D লেভেল করে সেটা মধ্যে অনুমান দেয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ জি জি, এটা লেভেল 4, হ্যাঁ এখানে ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। মানে প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনটা প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনটা উপরে নিয়ে যাবে, মডেলিং এর আগে, ক্যারেক্টার মডেলিং এর আগে। হ্যাঁ আমরা প্রথম 3D ক্রিয়েটিং করছি, এরপরে হচ্ছে যে মডেলিং নাকি? মডেল না মডেলিংটা না, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, তারপর হচ্ছে মডেলিং, তারপর মডেলিং, দেন হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন, রাইট? ওকে ওকে, ঠিক আছে। এবার একটু দেখেন যে আমরা সিকোয়েন্সে যেটা রেখেছি এটা ঠিক আছে কিনা। প্রথম হচ্ছে 2D অ্যাসেট ক্রিয়েটিং, ক্লাসিক 2D অ্যানিমেশন, তারপর 2D অ্যানিমেশন, এরপর হচ্ছে 3D অ্যাসেট ক্রিয়েটিং, 3D প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, 3D ক্যারেক্টার মডেলিং, 3D ক্যারেক্টার অ্যানিমেশন। জি, এখন ঠিক আছে? জি জি জি, এবার সিকোয়েন্স পুরো ওকে। ঠিক, আমরা এভাবেই সাজিয়েছি, হয়তো এই স্লাইডে একটু কাট পিছ হয়ে গেছে। জি জি, আমার মনে হয় যে আমরা ডিটেইলসে চলে যাই, তাহলে আর একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। জি ওকে, তাহলে আমরা শুরু করব হচ্ছে যে 2D অ্যাসেট ক্রিয়েটিং দিয়ে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা না? আর কি হ্যাঁ, এটা ওকে। মোশন গ্রাফিক্সের আউটলাইন তৈরি করে সাথে থাকবে কোনো কিছু যদি চেঞ্জ তারপর মনে হয় এইটাই একটু দেখাচ্ছিলেন মনে হয়। হ্যাঁ, 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 ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ডিটেলসে চলে যাই নাকি? ইয়ে করো, একটু জেনারিকটা একটু কথা নাকি পরে বলবো, জেনারিক আগে অকুপেশন শেষ হোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অকুপেশন শেষ হোক। ওকে, আমাদের এখান থেকে হচ্ছে যে ইউনিটটা শুরু অকুপেশনের। প্রথম ইউনিটটা হচ্ছে ক্রিয়েট শেপস এন্ড আর্টওয়ার্ক। এখানে নমিনাল আওয়ার দেওয়া আছে। আমরা এটা অ্যাপ্রক্সিমেট 90 আওয়ার্সের মধ্যে এটা সেট করেছিলাম, তখন এটা প্লাস মাইনাস হতে পারে। আমাদের প্রথম এলিমেন্ট হচ্ছে অ্যাপ্লাই বেসিক ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক্স। 2 নম্বর হচ্ছে ডেভেলপ আর্টওয়ার্ক প্রজেক্ট। এটা হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টসটাকে পারফর্ম করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া সেট করা আছে। এই 1.6 পর্যন্ত হচ্ছে প্রথম এলিমেন্টস এর 6টা ক্রাইটেরিয়া, আর 2 নম্বর এলিমেন্টস এর হচ্ছে যে মোট 8টা ক্রাইটেরিয়া। আমরা যদি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যদি ভাগ করে দেখি, তাহলে অ্যাপ্লাই বেসিক ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক্স যদি সে তার কাজ হয়, তাহলে প্রথমে তার হচ্ছে যে কাজটা হবে ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক্স আর ইন্টারপ্রেটেড। ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক্সটাকে ব্যাখ্যা করতে পারা। Lines are drawn as the principal component of shapes. তারপরে কাজটা হচ্ছে কি লাইনটাকে ড্র করা, সেটা কি অনুযায়ী প্রিন্সিপাল কম্পোনেন্ট অফ শেপস। Shapes are created using perspectives. তারপর হচ্ছে শেপসটাকে ক্রিয়েট করা। Measurement and space are visualized using lines. Sequence of drawing contents are identified. Objects are drawn manually using sequence of drawing contents. এই হচ্ছে আমাদের পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এই পারফরম্যান্স ক্রাইটেরিয়ার মধ্যে কিছু জিনিস আছে যে বোল্ড এবং আন্ডারলাইন করা, এটাকে আমরা বলছি বোল্ড এন্ড আন্ডারলাইন টার্মস আর এলাবোরেটেড ইন দা রেঞ্জ অফ ভেরিয়েবল। এটা রেঞ্জ অফ ভেরিয়েবলে এটা এলাবোরেট করা আছে, এটা ডিটেইলস দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের এলিমেন্টস, এই হচ্ছে আমাদের পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এবং এটার মধ্যে একটা রেঞ্জ অফ ভেরিয়েবল দেওয়া আছে যেটা আমরা নিচে ডিক্লেয়ার দেওয়া আছে এবং ডিটেইলসে। আসলে এখানে দ্য সিকোয়েন্স অফ ড্রয়িং কন্টেন্ট বলতে কি কি পড়ে এবং কোন কোন বিষয়গুলো এখানে আসে। তারপরে যেটা আমরা দেখতে পাবো 2 নাম্বারটায় ডেভেলপ আর্টওয়ার্ক প্রজেক্ট, যেটা হচ্ছে এলিমেন্টস। এই এলিমেন্টস এর আন্ডারে মোট 8টা হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে প্রজেক্ট কনসেপ্ট ইজ ডিফাইন্ড ইন দ্য কনটেক্সট অফ সোশ্যাল ডাইমেনশন। স্টোরি ইজ ডেভেলপড বেসড অন দ্য প্রজেক্ট কনসেপ্ট। Concept is transformed into symbols and shapes. Appropriate color is selected according to the story. Story is visualized to express the artwork project. Appropriate pictorial/vector programs are selected for the artwork project as per the job requirement. এখানে pictorial/vector programs এর মধ্যে Photoshop, Illustrator, GIMP, PixArt, এই হচ্ছে 4টা বিষয় এখানে ডিক্লেরেশন দেওয়া আছে। এর বাইরে যদি কিছু থাকে আমরা অ্যাড করব, অথবা এটা যদি কিছু থেকে থাকে যে না এটা দরকার হয় না অথবা এটা এখন চলে না, তাহলে আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো। Artwork project is developed digitally. Content file and layer is developed as per standard procedure. Sir, এখন আপনারা কেউ আপনারা দেখুন এবং এর উপর মন্তব্য করুন, ঠিক আছে কিনা। ভাই আমার পার্সেপশনে আমার কাছে ঠিকই মনে হচ্ছে, তবে আমার মনে হয় এখানে আজকে যারা নতুন এসেছেন তারা যদি একটু মতামত দেন তাহলে একটা ক্রস চেকিং হয়ে যায়। কারণ এটা ডেভেলপ করার সময় যে 5 দিনের ওয়ার্কশপে আমরা ছিলাম, সবাই ব্রেন স্টর্মিং করে দিয়েছি, তো মাথার মধ্যে কিন্তু এখন ওইটাই আছে। যদি অন্য কেউ একটু তাদের পারসেপশন থেকে দেখেন, তাহলে হুদা ভাই আছেন এখানে, উনি বুঝিয়ে বলতে পারবেন যে কেন এটা আসলো বা কি আসলো। এখানে আমার ব্যক্তিগত অভিমত ঠিক আছে। আমাদের সাথে আজকে শুধুমাত্র যুক্ত হয়েছেন এমন কয়জন আছেন একটু কাইন্ডলি বলবেন? আজকে শুধুমাত্র যুক্ত হয়েছেন? আমি নাফিস রহমান আজকে যুক্ত হয়েছি। আপনি আর আমিও আজকে যুক্ত হয়েছি।
আচ্ছা, জি, আমি শামসুল আরিফিন, আমিও হচ্ছে আজকেই যুক্ত হয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, আমি নুরজাহান রূপা, আমিও আজকে যুক্ত হয়েছি। ওকে, আপনারা আপনাদের মতামত এখানে বলতে পারেন। একটু সময় চাচ্ছি। হ্যাঁ, শিওর। জি, একটু দেখেন। Drawing design, apply basic drawing and liner drawing and concept shapes and creating movie process. The sequence of drawing content, drawing concept. আমাদের সবার দেখা হইলে একটু নক করেন। আমি দেখলাম, মনে হয় ঠিক আছে আর কি। আচ্ছা, আজকে যারা নতুন জয়েন করেছেন ওনাদের কাছে প্রথমে হচ্ছে জানতে চাবো যে প্রথম যে কাজটা আমরা ক্রিয়েট শেপস এন্ড আর্টওয়ার্ক, এটা হচ্ছে আমাদের বড় কাজ বা মূল কাজ। এটা হচ্ছে আমরা বলছি ইউনিট অফ কম্পিটেন্সি। এই মূল কাজটাকে যদি আমরা একটু ভেঙে যদি ছোট আকারে নিয়ে আসি, ব্লক অফ এ কম্পিটেন্সি, তাইলে এটাকে আমরা বলছি এলিমেন্টস অফ কম্পিটেন্সি। ওইটার এলিমেন্ট হচ্ছে একটা এবং দুইটা। এই এলিমেন্টস গুলাকে আমরা যখন ছোট ছোট আকারে যখন স্টেপস আকারে ভাগ করি অথবা এটাকে পারফর্ম করতে গেলে যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া সেট করি, এটা হচ্ছে এই হচ্ছে ডিটেইলসটা। এবং তার মধ্যে যদি আমরা আরো ডিটেইলসটা জানতে চাই বা দেখতে চাই যে আসলে সিকোয়েন্সাল ড্রয়িং কন্টেন্টটা কি বা পিকচারাল স্ল্যাশ ভেক্টর প্রোগ্রামটা কি, তখন আমরা বলছি যে রেঞ্জ অফ ভেরিয়েবলটা ডিক্লারেশন আছে আর কি। এইভাবে আমরা মূলত ইউনিট এবং এলিমেন্টসটা সেট করি এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া সেট করার পরে রেঞ্জ অফ ভেরিয়েবলটা সেট করি। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে ড্রয়িং এন্ড প্রথম যেটা অ্যাপ্লাই বেসিক ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক্স, হ্যাঁ, তো এখানে প্রথমে আসলে ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক্স আর ইন্টারপ্রেটেড। সো আমার যেটা কোশ্চেন সেটা হলো যে এখানে ড্রয়িং এন্ড ডিজাইনের ভিতরে কি আপনার ক্যারেক্টারের মানে ক্যারেক্টার, একটা স্টোরির যেটা ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারটা কি এটার ভিতরে ইনক্লুডেড? কারণ একটা স্টোরির ভিতরে একটা ক্যারেক্টার হলো সবথেকে ইম্পর্টেন্ট। এন্ড আমি জানি না মোটামুটি এখানে যে ভাইয়ারা আর কি ব্রিফ করছে, মানে ভাইয়ারা কিন্তু অনেক এক্সপার্ট, বাট একটা স্টোরির ভিতরে একটা মানে ক্যারেক্টার ইনক্লুড করা, মানে যেটা স্টোরির সাথে যাচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে আমরা যখন ভিডিও অ্যানিমেশনের এই ইয়াগুলো ডেভেলপ করতে যাই, তখন একটা কথা হলো যে যারা একেবারেই আর্ট জানে না, একেবারে ড্রয়িং জানে না, তাদের একটু ম্যানুয়াল ড্রয়িং এর একটা কিছু ইনক্লুড করা। আমরা এক নাম্বার যেটা দিয়েছি অ্যাপ্লাই বেসিক ড্রয়িং এন্ড ডিজাইন টেকনিক্স, এটা অনলি এটা হচ্ছে পুরোটাই ম্যানুয়াল ড্রয়িং এন্ড ডিজাইন আর্ট করা। হ্যাঁ, এখানে সে ড্রয়িং এর টেকনিকটা শিখবে, কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা এখানে শিখবে। হাতে কলমে যেটা আমরা পেপারে আর্ট কালার দিয়ে বা পেন্সিল দিয়ে আর্ট করি, সেই জিনিসটা হলো আমরা এই প্রথমটাতে রেখেছি। আর তারপর যখন আমরা ডেভেলপ আর্ট প্রজেক্টে যাব, এখানে সেই ক্যারেক্টার বা এগুলো সব এখানে আসবে। হ্যাঁ, আর আমরা এটা হচ্ছে যেটা অ্যাসেট ক্রিয়েশন, এখানে শুধু ক্যারেক্টার না, ক্যারেক্টারের সাথে আদার অবজেক্ট তৈরি করাটাও এখানে আমরা এই অকুপেশনের আন্ডারে রেখেছি। এটা আমার পরবর্তী কাজ। এটা আমরা প্রি ওয়ার্ক যেটা বলবো না, প্রি প্রোডাকশন ওয়ার্ক না, মডিউলটা এটা হচ্ছে আমরা প্রি প্রোডাকশন এবং একটা হলো প্রোডাকশন, একটা হলো পোস্ট প্রোডাকশন, আমরা এটার ভাগ করেছি। হ্যাঁ, এটা শুধুমাত্র অ্যাসেট ডেভেলপমেন্টের জন্য হচ্ছে, যেমন টার্গেটটা হচ্ছে যারা শুধুমাত্র অ্যাসেট ডেভেলপমেন্ট নিয়ে মানে কাজ করতে চাইবে,
বা যারা পরবর্তীতে যেতে চাইবে এই নলেজটা তাদের দরকার, সেটা চিন্তা করে আমরা অ্যাসেট ক্রিয়েশনের জন্য এটা। তাহলে কি এখানে অ্যাসেট বলতে আমরা মানে ওই ব্যাকগ্রাউন্ডের এলিমেন্ট গুলোকে বোঝাচ্ছি? সবই হবে, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট, সব। মনে হয় ক্যারেক্টারটা মনে হয় সম্ভবত আমরা আলাদা রেখেছি। আমি ভাই, আমার মনে হয় ভাইয়ের কনফিউশনটা যেখানে এটা ওই যে আমরা কিন্তু এগুলার জন্য আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এখন ওখানে আবার কি কি করব সেটাও কিন্তু করেছিলাম, ওইটা দেখাই দিলেই বুঝতে পারবে। তাহলে তারপরে যদি আপনারা একটু ওনাকে হেল্প করতেন যে আমরা ক্যারেক্টারের বিষয়টা মনে সম্ভবত আলাদা রেখেছিলাম। হ্যাঁ, ক্যারেক্টারটা আমি একটু বলি যে ক্যারেক্টারটা আপনার যে প্রশ্নটা অবশ্যই আপনার সাথে একমত, ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যানিমেশন হোয়াট এভার যেটার জন্যই। তো এখানে ক্যারেক্টারের সাথে পাশাপাশি এনভায়রনমেন্ট এবং প্রপস এই অ্যাসেটগুলো যাতে সে তৈরি করতে পারে, বেসিক ড্রয়িং এন্ড শেপের পরেই প্রজেক্ট লেভেলে সেটা যাবে এবং সেটার উপরেই বেস করে এরপর যখন সে অ্যানিমেশনের দিকে যাবে তার এই অ্যাসেটস গুলা তো সে শিখলোই, আবার ওখানে আবার আমরা কিন্তু স্ক্রিপ্ট এবং কনসেপ্ট কিভাবে ডেভেলপ হয়, স্ক্রিপ্ট কিভাবে ডেভেলপ হয়, ওখান থেকে স্টোরি বোর্ডিং, মোড ড্রয়িং, এই ব্যাপারগুলো সমস্ত কিছু ওখানে আছে। আপনি হয়তো বা এটা দেখতে পারলে আরেকটু বুঝতে পারবেন। প্রথমে শেপ গুলো আছে যে এই স্ট্রেট লাইন এবং এই শেপ গুলাই কমন যে কোনো একটা ড্রয়িং এর ক্ষেত্রে যদি যাই। তারপরে স্টিল লাইফ ড্রয়িং এর ব্যাপার আছে, পার্সপেক্টিভ স্টাডির ব্যাপারগুলো এখানে আমরা রেখেছি। তারপর হচ্ছে স্টেজ 4 যেটা আছে প্ল্যানার অ্যানালাইসিস এন্ড লাইন ভেরিয়েশনস, এই ব্যাপারগুলো আছে। এরপরে হচ্ছে আমি নিচে যাও অ্যাসেট ডেভেলপমেন্টের জন্য যেটা যাবে এই যে এখানে যে আস্তে আস্তে তার মধ্যে আসবে, যেমন ল্যান্ডস্কেপটার জন্য এনভায়রনমেন্টের পারসেপশনে যদি দেখেন ল্যান্ডস্কেপ এটা একটা ইম্পর্টেন্ট। হিউম্যান ফিগার ড্রয়িং, ক্যারেক্টার মডেল করতে গেলে হিউম্যান ফিগার ড্রয়িং এর জন্য যে বিষয়গুলা লাগা মানে তার দরকার সেই প্রত্যেকটা ভেরিয়েবলস এখানে ডিফাইন করা আছে। এরপরে হচ্ছে স্টোরি বোর্ডিং, যাতে যে যেটা আপনি বললেন যে স্টোরির সাথে একটা ক্যারেক্টার চিন্তা করি, কিন্তু স্টোরিটা দেখি কিন্তু একটা আর্টিস্ট সে ক্যারেক্টারকে তৈরি করে। সো সেই স্টোরি বোর্ডিং এর জন্য যে ইমাজিনেশন অফ ড্রয়িং, সিন বাই সিন ড্রয়িং টেকনিক্স, কনসেপ্ট আর্ট প্ল্যানিং, এই ব্যাপারগুলো এখানে শেখানো হবে। হোপফুলি এবার আপনি মনে হয় ক্লিয়ার হয়েছেন একটু। এখানে আমি একটু বলতে চাই, আসলে লেআউট বা ফরম্যাটটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু কথা হচ্ছে যে কোন সফটওয়্যার ইউজ করে আমরা এই কাজগুলো করব, এটা যদি পাশে দেওয়া হতো তাহলে মনে হয় বোঝার জন্য আরো ইজি হতো। হ্যাঁ, এটা নিচে চলে আসছে, এই সেকশনটা যদি উপরে থাকতো যে এই সফটওয়্যার ইউজ করে আমরা এই পার্টগুলো কমপ্লিট করব। না, এখানে একটা কথা, আমরা যে প্রথম যে ইউনিটটা এলিমেন্টটা উপরেরটা যে এটা ড্রয়িং এলিমেন্ট যেখানে আছে এটা পুরোটা হাতে কলমে হবে, এটা কোনো সফটওয়্যার ইউজ করে না, ঠিক আছে? সফটওয়্যার ইউজ করে আমরা 2 নম্বরে আসছি। তাহলে মনে হয় আমাদের বুঝতে ইজি হতো যে এটা আমরা হ্যান্ড স্কেচ করব। এমনি আমার একটা মানে ইয়া ছিল, সেটা হলো হাতে কলমে এটা অবশ্যই নেসেসারি, কিন্তু যেহেতু আর কি এখন মানে পুরা জিনিসটাই আমরা ডিজিটালি করতেছি, যেমন অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। তো আমার মনে হয় যে যারা আর কি এগুলো শিখতেছে ওদেরকে বেস থেকে আর কি ডিজিটালি জিনিসগুলো করলে এটা ভালো হতো। এই যে ডিজিটালটা আমাদের এই যে সেকেন্ড ইয়ারে ডেভেলপ আর্টওয়ার্ক প্রজেক্ট, এখানে এসে আমরা ম্যানুয়াল থেকে কিভাবে ডিজিটাল করা হবে এটা এখানে ইনপুট করা আছে। আমরা যেটাকে দেখছি আর কি, প্রথম এলিমেন্ট হচ্ছে যে শুধুমাত্র ড্রয়িং এন্ড ডিজাইন এর টেকনিক্সটাকে অ্যাপ্লাই করবে, আর এইখানে এসে যখন ডেভেলপ করবে তখন ওই যে সফটওয়্যার বিষয়টা আসছে আর কি। হ্যাঁ, এমনি আমার আরেকটা কোশ্চেন ছিল, একটু নিচে নামেন, আরো নিচে নামেন, আরো হ্যাঁ এখানে এটা হলো যে এখানে যে ফটোশপ আর ইলাস্ট্রেটর, দেন হলো গিম্প আর পিক্সার। এই গিম্প আর পিক্সার এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি আমার নলেজে নাই, বাট ইউনিভার্সিটি আর কি ফটোশপ আর ইলাস্ট্রেটরে বেশি ইউজ করা হয়। যেহেতু আর কি আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে আর কি জিনিসগুলোকে সেট করতেছেন, আমার কাছে মনে হয় যে মানে মেজর যে দুইটা জিনিস আছে ফটোশপ আর ইলাস্ট্রেটর, এই দুইটাকে ফোকাস করলে বেটার। কারণ পরের যে দুইটা আপনি রাখতেছেন তাহলে আর কি মানে এটা আমার কাছে মনে হয় দরকার নেই, কারণ ফটোশপ আর ইলাস্ট্রেটর স্কিল সেটটা যদি সবার ভিতরে থাকে তাহলে যেটা হয় যে একটা টিম ওয়ার্কে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। কারণ 4 জন যদি 4টা জিনিস জানে তাহলে সমস্যা।
সবাই যদি সেম জিনিসই জানে, এটা আমার কাছে মনে হয় যে ভালো। আচ্ছা, নাফিস রহমান ভাইয়ের সাথে আমি একমত। আমার মনে হচ্ছে যদি কেউ ফটোশপ ইলাস্ট্রেটর পারে, তার আসলে গিম্প অ্যান্ড পিক্সার এই দুটো আসলে লাগবে না। আপনার সাথে সম্পূর্ণই একমত। এখানে হুদা ভাই এখানে আছেন, আমরা যখন এটা নিয়ে যারা ছিলেন, আমরা যখন মতামত নিয়ে বসছি, একই প্রশ্নটা উঠেছিল। বেসিক্যালি ফটোশপ আর ইলাস্ট্রেটর ওয়ার্ল্ড ওয়াইড নন, এবং আমাদের বাংলাদেশে এটা প্রচলনটা সবচেয়ে বেশি। পাশাপাশি আমরা কয়েকটা দিয়েছি এখানে দেওয়ার জন্য। বেসিক্যালি এই জিনিসটা ডিপেন্ড করবে যে ইনস্ট্রাক্টর, সেই ইনস্ট্রাক্টরের উপরেই এটা ডিপেন্ড করবে। এটা হয়তো একটা ফরম্যাট, এই ফরম্যাটটাই মেনটেন করা। আর তবে ফটোশপ ইলাস্ট্রেটর এটা কমন, এটা সবাই করবে। আমরা আসলে যেটা হয় যে আসলে আমরা যখন স্ট্যান্ডার্ড সেট আপ করি, তখন স্পেসিফিক কোনো কোম্পানির প্রোডাক্টটাকে সাধারণত আমরা করতে চাই না। আর যখন মানে উপায় না থাকে তখন আমরা দিই। যেমন ফটোশপ ইলাস্ট্রেটর এটা খুব বেশি ইউজ হয়। তো যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড, সেই জন্য আমরা ওপেন সোর্সের গেমটা রেখে দিয়েছি। এবং পিক্সারটা দেখা গেল যে আমাদের যারা পার্টিসিপেন্ট তারা অনেকেই বলেন যে অনেকেই প্রফেশনাল মানে ইন্ডাস্ট্রিতে অনেকেই পিক্সারটা ইউজ করে থাকে। আমরা স্কোপটা ওপেন রাখলাম। হ্যাঁ, আর আল্লাহ স্যার যেটা বলেছেন, কথা মনে কেটে যাচ্ছে। অনুমতি দিন একটা কথা বলি। হ্যালো, হ্যাঁ বলুন। আমরা শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, যদি অনুমতি দেন একটা কথা বলি, সেটা হচ্ছে ফেসিলিটেট দ্য ট্রেনিজ টু বি এবল টু ওয়ার্ক ইন গ্লোবাল মার্কেট। যেহেতু ফ্রিল্যান্সিং এর কথা হচ্ছে, তো আমার মনে হয় যে দ্য এরিয়া অফ সফটওয়্যার বেশি তারা they will be able to, I mean, cater to their clients. কারণ বিভিন্ন রকমের ক্লায়েন্ট তো তাদেরকে ডিল করতে হবে। আমাদের এখানে যে সফটওয়্যারটা পপুলারলি ইউজ হয়, বাইরে পপুলারলি ইউজ হয়, এরকম এক্সপিরিয়েন্স থাকছে, তখন একটা ডিফারেন্ট ফর্মেটে পাঠাচ্ছে। তো সেই কারণে বলছিলাম যে সফটওয়্যারের এরিয়াটা যদি ওয়াইডার হয়, তাহলে it will be better for the training to cater to the. Thank you, sir. ধন্যবাদ। তো তাহলে আমরা এইভাবে রেখে দিই, মানে এই জন্য আমরা এটা ওপেন রাখি যেহেতু অপশন গুলো থাকাটা বেটার। আর তার মানে এনে যে চারটাকেই শেখাতে হবে, ইট ডিপেন্ডস অন দ্য ট্রেনার এবং ট্রেনিং ফ্যাসিলিটি কি কি সুবিধা, মানে কোন সফটওয়্যার সুবিধাটা আছে সেটার উপর বেস করে করা হবে। তো আমরা একটু নিচের দিকে যেতে পারি। তাহলে এই পর্যন্ত ওকে প্রেজেন্ট করা গেল আমাদের অ্যাক্টিভিটি, বিশেষ করে পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো। এখানে আরেকটা জিনিস একটু শেয়ার করি। যেমন আমরা বলছি যে appropriate pictorial/vector programs are selected for the artwork project as per job requirement. এখানে কিন্তু একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে as per job requirement এ আমার যেটা প্রয়োজন হবে এই চারটা থেকে আমি যে কোনো একটা নিতে পারবো অথবা এখানে শিখাতে পারবো। এইজন্য কিন্তু এখানে বলা আছে যে as per job requirement। অ্যাডিশনালি আমরা আমাদের উপরে ভেরিয়েবলের উপরে লেখা আছে যে নট লিমিটেড টু। তার মানে আমার কাজ করতে গিয়ে যদি এর বাইরে অন্য কোনো সফটওয়্যার কথা বলা হয়, তো ডেফিনেটলি আমাকে সেটা শিখতে হবে। তো সেই অনুযায়ী হয়তো ট্রেনারের উপর এটা পুরোটাই স্বাধীনতা থাকবে, যে যদি মনে হয় যে না অন্য আরেকটা সফটওয়্যার তার শেখা দরকার, সে ডেভেলপ করা দরকার তার আর্টওয়ার্ক প্রজেক্টের ডিমান্ড অনুযায়ী, তো সেটা তারা করতে পারবে। মানে এমন কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে এই চারটার ভিতরেই তাকে থাকতে হবে। হ্যাঁ, দরকার প্রয়োজন অনুযায়ী সেই সকল অন্য সফটওয়্যারও বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারবে। এই নলেজটা একটু দেখবেন, একটু নলেজটা দেখে দিয়ে আমরা অন্য ইয়েতে যাই ইউনিটে।
স্যার একটু যে নলেজটা সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে সবাই একটু দ্রুত আগাইতে পারতেন। এখানে আন্ডারপিনিং নলেজটা হচ্ছে যে আমরা উপরে যে কাজগুলো দেখলাম, এই কাজগুলো দেখার জন্য, এই কাজগুলো করার জন্য কি কি নলেজ মানে তার জানা থাকা দরকার, এই জিনিসগুলো এখানে লিস্টেড হবে। সেই হিসেবে আমরা এখানে যে কিছু ডেফিনেশন আমরা বলি যে গ্রাফিক ডিজাইনের ডেফিনেশন হিসেবে এটা তার জানা দরকার, লাইনস এন্ড শেপ আমরা ওখানে কাজ করছি, সেটা কি, কেন ইউজ হয়, সেটার একটা নলেজ এখানে থাকবে। আর্টওয়ার্ক কি, এইটার নলেজটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, অ্যাড করেছি। পার্সপেক্টিভ আমরা বলছি, পার্সপেক্টিভ অনুযায়ী সে ফিগার ড্র করবে, লাইন ড্র করবে, তো পার্সপেক্টিভটা কি সেটার নলেজটা এখানে আমরা ইনক্লুড করেছি। দেন অবজারভেশন প্রসেসটা কি হবে, দেন ভিজুয়ালাইজেশন কি, এক্সপ্রেশন কি, এটা আমার আর্টওয়ার্কে কিভাবে কাজে লাগে, পেক্টোরাল আর ভেক্টর প্রোগ্রামস গুলোর একটা ডেফিনেশন, ডিজাইন সিকোয়েন্সটা কি, কেন ব্যবহার হয়, এই নলেজগুলো এই আন্ডারপিনিং নলেজে আমরা ইনক্লুড করেছি। তো এখন যারা নতুন আসছেন তারা যদি মনে করেন যে এখানে যা আছে এর বাইরে আর কিছু দরকার বলতে পারেন আপনারা, বাট আমরা চিন্তা করে দেখেছি যে হ্যাঁ, আর যেগুলো আছে ওখানে ইনক্লুড করা, সেগুলোর বাইরে আমরা এগুলো অ্যাড করেছি নলেজ হিসেবে। আমার মনে হয় এখানে কিছু নাই, না কোনো কিছু আছে এখানে অ্যাড করার মতো? জিনাত আপনি একটু বলবেন আবার কিছু মন্তব্য আছে কিনা, আপনার টিমের সাথে কথা বলে কিছু, কারণ 2D তে তো আপনারা কাজ করেন। ঠিকই মনে হচ্ছে সব ঠিক আছে, আমি ওকে। আমাদের এই পরেরটা হচ্ছে পারফর্ম প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস ফর 2D অ্যাসেট ক্রিয়েটিং। অ্যাসেট ক্রিয়েটিং এর জন্য পোস্ট প্রোডাকশনে যে কাজগুলো, সেটা প্রথমে যে এলিমেন্টটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিটারমাইন 2D অ্যাসেট রিকোয়ারমেন্টস, অ্যাসেস টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ফর 2D অ্যাসেট ক্রিয়েটিং। এই হচ্ছে দুইটা আমাদের এখানে এলিমেন্টস। প্রথম এলিমেন্টস এর আন্ডারে যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, যে অ্যাসেট রিকোয়ারমেন্টস আর ডিটারমাইন্ড ইনক্লুডিং ডিজাইন স্পেসিফিকেশনস এন্ড স্ক্রিপ্ট অফ স্টোরিবোর্ড। 2 number performance criteria হচ্ছে target users/audience and requirements are clarified with regard to output formats and delivery/distribution platform. Output size, resolution and aspect ratio are confirmed from clients. Workflow sequence is determined in consultation with relevant personnel. আমরা যদি একটু পাশাপাশি দেখতে চাই, যেখানে অ্যাসেট কোনটাকে বোঝানো হয়েছে, অ্যাসেট হচ্ছে প্রপস, এনভায়রনমেন্ট, ক্যারেক্টার। এই নিচে আমরা যদি পাশাপাশি দেখি যে অ্যাসেট যেটা আন্ডারলাইন এবং বোল্ড করা, এখানে আবার তিনটা বলা আছে যে রেঞ্জে প্রপস, এনভায়রনমেন্ট আর ক্যারেক্টার। এরপর যদি দেখি আমরা ডিজাইন স্পেসিফিকেশন, এখানে বলা আছে যে 2D ডিজাইন স্পেসিফিকেশন মধ্যে ক্যারেক্টারস, প্রপস, গ্যাজেটস, এফেক্টস এন্ড এনভায়রনমেন্টস। 2 হচ্ছে কি ফ্রেমস, অবজেক্টস এন্ড অবজেক্ট ম্যানিপুলেশন, রেফারেন্সেস, স্যাম্পলস, স্ক্রিপ্ট, স্টোরিবোর্ড, টেকনিক্যাল স্পেসিফিকেশনস ইনক্লুডিং output file format, output file size, operating system, hardware specifications including memory size, RAM, delivery platform আর লাস্টে হচ্ছে মিডিয়া ফর্ম।
আচ্ছা, এগুলো ঠিক আছে সামনের দিকে। ওকে, আপনাদের দেখা হইলে একটু নক করেন, হ্যাঁ, নাহলে আমরা বুঝবো না যে আসলে আমরা মুভ করবো কিনা। ওকে ওকে ঠিক আছে। তারপর আমরা এখানে বলছি যে আউটপুট ফরম্যাটস এর মধ্যে পিএসডি, এআই, পিএনজি, জেপিজি স্ল্যাশ জেপিইজি, স্প্রেডশিট ফর গেম। এই আউটপুট এইটাই নাকি আরো কিছু আছে, এটা একটু দেখেন। ঠিক আছে, আউটপুট ফরম্যাট এটা হচ্ছে আউটপুট ফরম্যাট। আর একটা হচ্ছে যে ডেলিভারি ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মস, গেমস কনসোল, অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, টিভি, ডিজিটাল বোর্ড, মোবাইল অ্যাপ্লিকেশন। This is delivery platforms. হ্যাঁ, এটাও ঠিক আছে। ঠিক আছে। এরপর হচ্ছে রেলেভেন্ট পার্সোনাল, যেটা ওয়ার্কফ্লো সিকোয়েন্স ইজ ডিটারমাইন্ড ইন কনসালটেশন উইথ রেলেভেন্ট পার্সোনাল। রেলেভেন্ট পার্সোনাল মধ্যে হচ্ছে আর্ট ডাইরেক্টর, অডিও অ্যাসেট ক্রিয়েটর, ক্রিয়েটিভ ডাইরেক্টর, গ্রাফিক আর্টিস্ট, ইনস্ট্রাকশনাল ডিজাইনার, নেভিগেশন ডিজাইনার, প্রজেক্ট স্ল্যাশ প্রোডাকশন ম্যানেজার, প্রজেক্ট লিড। এগুলো ছাড়া কিছু আছে কি আর? এগুলোই বেসিক্যালি। ওকে, আমরা 2 নাম্বার যে এলিমেন্ট দেখছি সেখানে কোনো রেঞ্জ ভেরিয়েবল নাই। এখানে আমরা বলছি অ্যাসেস টেকনিক্যাল রিকোয়ারমেন্ট ফর 2D অ্যাসেট ক্রিয়েটিং। স্টোরি ইজ অ্যানালাইজড। প্রথমে আমরা বলছি স্টোরিটাকে অ্যানালাইজ করা। রেফারেন্স ইমেজ ফর ক্রিয়েটিং 2D প্রজেক্ট আর গ্যাদার্ড। Animations, artworks, other creative sources and additional information are reviewed. Asset ideas are generated that are technically feasible, respond to specifications and provide creative solutions to all design issues. Asset is scaled as per aesthetic requirement of story. Asset perspective is determined as per requirement. Concept arts are presented to the client and relevant person. আচ্ছা, আমি একটু মিটিং এ আছি, আমি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মিটিং এ আছি। ঠিক আছে মনে হচ্ছে। আমি আপনার সাথে পরে কথা বলবো। 2.4টা স্যার একটু বেশি লম্বা মনে হচ্ছে, এটাকে কোনোভাবে ইয়ে করা যায় কি, একটু কাস্টমাইজ করা যায় কি? অ্যাসেট আইডিয়াস আর জেনারেট that are technically feasible, respond to specifications and provide creative solutions to all design issues. এটা একটু ব্যাখ্যা করে বলা হয়েছে। হ্যাঁ, ওইটা আর কি, যে এখানে যদি ব্যাখ্যা থাকে তাহলে আমাদের সমস্যা। হ্যাঁ, থাকলে সমস্যা নাই। ওকে ওকে, তাহলে আমরা কি দেখলাম যেটা, সেটা হচ্ছে যে প্রি প্রোডাকশনের ক্ষেত্রে determine 2D asset requirements, assess technical requirements for 2D asset creating. এটা হচ্ছে আমাদের পোস্ট প্রোডাকশন, রাইট? প্রি প্রোডাকশন, রাইট? হ্যাঁ, সরি, প্রি প্রোডাকশন এই দুইটাই কাজ, তাই তো? রাইট। আমরা তাহলে অন্যটাই মুভ করবো। প্রোডাকশন এটা হচ্ছে প্রোডিউস 2D assets. প্রোডিউস 2D assets এর মধ্যে প্রথম এলিমেন্ট আমরা দেখছি ক্রিয়েট ক্যারেক্টার এন্ড ব্যাকগ্রাউন্ড। 2 নাম্বার হচ্ছে ফাইনালাইজ অ্যাসেট। প্রথম হচ্ছে ক্রিয়েট ক্যারেক্টার এন্ড ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় হচ্ছে ফাইনালাইজ অ্যাসেট, অ্যাসেটটাকে ফাইনাল করা। আমরা এই পারফরম্যান্স ক্যারেক্টারগুলো একটু দেখি, পাশাপাশি রেঞ্জ ভেরিয়েবলগুলো আমরা নিয়ে আসি। Asset development software is selected in accordance with the specified delivery platform. Asset development software মধ্যে আমরা বলছি ইলাস্ট্রেটর, ফটোশপ, ম্যাঙ্গা নাকি মাঙ্গা স্টুডিও, মাঙ্গা স্টুডিও, ক্যারেক্টার অ্যানিমেটর। এই হচ্ছে 4টা অ্যাসেট ডেভেলপমেন্ট সফটওয়্যার। Poses, postures and expressions and turn around shots of character are determined according to storyboard. Poses, postures and expressions এর মধ্যে
standing, sitting, walking, laying down, slash resting, eye expression and movement, facial expression, mannerism. এগুলোই তো না? এগুলোই। হ্যাঁ ঠিক আছে। Okay, okay. Turn around shots. Side view, front view. Turn around shots এর মধ্যে character rotation shots, side view, front view, 3-4 viewpoint, 3-4 view back, full circle rotation, half circle rotation. হ্যাঁ টার্ন আরাউন্ড শট বেসিক্যালি এগুলোই। হ্যাঁ ঠিক আছে এটা ঠিক। Special effects and present panel are used. Special effects are determined from storyboard. Special effects এর মধ্যে blur, explosion, water splashing, smoking, dust effects, particle effects, fog effects, air effects, optical flare, lens distortion, glitch effects. হ্যাঁ ঠিক আছে। কোনো কিছু বাদ পড়ে নাই? বাদ পড়ে না বলতে ইফেক্টের তো শেষ নাই, তবে এগুলাই মেইনলি বেসিক গুলো দেওয়া আছে। আচ্ছা। হ্যাঁ Objects are traced and vectorized in accordance with specified requirements. Objects এর মধ্যে হচ্ছে characters, costume, props, environment, ambience, overlays, underlays. হ্যাঁ ঠিক আছে। ওকে, আমাদের এখানে আর রেঞ্জ অফ ভেরিয়েবল নাই। আমরা পরেরটা দেখছি যে objects traced are saved and backed up regularly. Traced and vectorized objects are previewed and corrected in accordance with specified requirements. Necessary environment and characters are drawn and constructed based on production requirements. Built objects are saved and referred to relevant personnel for final review and approval. আমাদের এখানে 9টা হচ্ছে তার পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো। এটা কি দেখে নেন যে ক্রিয়েট ক্যারেক্টার এন্ড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের কোনো কিছু মিসিং হলো কিনা। ঠিক আছে আসলে কারণ ডিটেইলটা অনেক। হ্যাঁ এখানে অনেকগুলো আসছে। ওকে, এটা যদি ঠিক থাকে আমরা বলছি পরেরটা যে ফাইনালাইজ অ্যাসেটটাকে ফাইনাল করা। আমি একটু বলবো, আমি একটু এক নম্বরে যাও। আচ্ছা ডক্টর আল্লাহ, আপনি একটু বলবেন কি আমরা যে এলিমেন্টের নামটা দিয়েছি ক্রিয়েট ক্যারেক্টার এন্ড ব্যাকগ্রাউন্ড, এটাকে ব্যাকগ্রাউন্ড না বলে একবারে অবজেক্ট বলবো কিনা? ব্যাকগ্রাউন্ড বলতে শুধু ব্যাকগ্রাউন্ড, আসলে আমরা অবজেক্ট এবং আদার ক্যারেক্টার নিয়ে কাজ করছি। হ্যাঁ অবজেক্ট বলা যায়, শুধু অবজেক্ট, কারণ ব্যাকগ্রাউন্ড গুলো তো সব কভার করছে না। না, অবজেক্ট বললে এখানে প্রপস হইতে শুরু করে আরো আদার্স এলিমেন্টস চলে আসতেছে। রাইট, আমি ওই যে ব্যাকগ্রাউন্ড শব্দটা যে এলিমেন্টের নামে ক্যারেক্টার ক্রিয়েট ক্যারেক্টার এন্ড অবজেক্টস রিভিউ মোডে করব। একটা ইয়া থাকলো, একটা ট্র্যাক থাকলো। ওকে, ওকে এবার নিচে যাও, পরেরটা যাও। আচ্ছা তাহলে এই ফাইনালটার মধ্যে কিছু আছে কি? ফাইনাল করার ক্ষেত্রে assets are presented to relevant personnel for detailed responses and recommendations. Required design changes are discussed and identified. Design changes are incorporated to finalize the assets. Assets are stored in asset library. হ্যাঁ এটা ঠিক আছে। ঠিক আছে জি। ওকে, একটু দ্রুতই আগাইতে হবে কারণ 7টা অনেকগুলা। আজকে 2D হ্যাঁ আজকে আমরা 2Dটাকে ইয়া করে আমরা ইনশাআল্লাহ 3Dটাকে পাল্টে ইয়ে করব। পারফর্ম পোস্ট প্রোডাকশন অ্যাক্টিভিটিস ফর 2D অ্যাসেটস ক্রিয়েটিং। একটু আগে আমরা প্রি দেখলাম, তারপর আমরা প্রোডিউস দেখলাম, এরপর হচ্ছে পোস্ট। পোস্টের প্রথম এলিমেন্ট হচ্ছে প্রিপেয়ার আর্টওয়ার্ক ফর অ্যানিমেশন। আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা আমরা যখন এক একটা চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি তাহলে ওটা হচ্ছে আওয়ার গুলা যদি একসাথে আলোচনা করা যায় আর কি। আচ্ছা 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 আমরা এটা শেষ করে আওয়ার গুলো নিয়ে বলবো।
আমরা যেটা করি আর কি সাধারণত, যে উপরে যে একটা স্ট্রাকচার দেখলাম না সবগুলো একসাথে, জি ওই সবগুলো একসাথে দেখলে হয় কি তখন ডিস্ট্রিবিউশনটা ভালো হয় আর কি। আচ্ছা, এটা শেষ করে দেখলে আমরা আমরা স্ট্রাকচারটা তখন যাবো, তখন আমরা ইয়া দেখবো যে টাইমিংটা, হ্যাঁ, যে আমাদের টোটাল কত টাইম এবং আমরা কোনটার জন্য কতটুকু সময় নিব আর কি। হ্যাঁ, আচ্ছা শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে যে কালার গ্রেডিংটা রেঞ্জ অফ ভেরিয়েবল দেওয়া, কালার গ্রেডিং এর মধ্যে হোয়াইট ব্যালেন্স, কালার কারেকশন স্ল্যাশ ব্যালেন্স, কালার প্রিসেট আর কালার স্পেস। ঠিক আছে, এগুলোই বেশি। Color white base, color preset, color space. বিশেষ করে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা, ওনারা একটু আমাদেরকে কোন বিষয়গুলো আরেকটু ইমপ্রুভ করা দরকার সে বিষয়ে একটু হাইলাইট করেন, বা ঠিক আছে যদি থাকে সেটাও একটু বললেন যে না ঠিক আছে আমাদের ইয়াতে ঠিক আছে। না ভাই মানে ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে এই অ্যাসেট কমপ্লিট সিনসের ক্ষেত্রে আমরা এখানে চারটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া দেখছি যে অ্যাসেটস আর রিভিউ টু অ্যাসেস ক্রিয়েটিভ সলিউশনস টু ডিজাইন স্পেসিফিকেশনস অ্যাপ্রোপ্রিয়েটেন্স টু users/audience and technically feasibility. Additional requirements or modifications to overall designs are discussed and confirmed with relevant personnel. Feedback is incorporated as per standard procedure. Final assets work is submitted following required format and medium. Looks good. ঠিক আছে, হ্যাঁ আমরা নেক্সটে যেতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, আমাদের চেয়ারম্যান স্যার যদি কোনো অবজেকশন থাকতো আর কি, আমরা তো প্রায় এটা শেষ করলাম, এখন যে টাইমিং এর ব্যাপারটা যাবো, স্যারের যদি কোনো ইয়ে থাকে চেয়ারম্যান স্যার, আমরা যে সবগুলো শেষ করলাম। আমার অবজারভেশন থেকে বেশি আমি শুনছি সবই। আপনি যেটা একজন বলেছেন অলরেডি, যারা আজকে নতুন এখানে জয়েন করেছেন, যারা এই লাইনে অভিজ্ঞ, তাদের কিন্তু মতামতটা কিন্তু জরুরি। যদি ভালো থাকে ভালো বলবেন, কিন্তু এনিবডি ইজ ফ্রি টু কমেন্ট এনি টাইম, বিকজ এটা কিন্তু একটা লিভিং ডকুমেন্ট। আমাদের কিন্তু এটাকে যে কোনো মুহূর্তে যেই জিনিসটা দরকার বা প্রয়োজন ওটা ঢুকাতে হবে, যেটা প্রয়োজন নাই ওটাকে বের করে দিতে হবে। এটা আমার আপনার কাছে অনুরোধ যে এটা একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন করবেন, স্পেশালি নতুন যারা এসেছেন বা আজকে যারা অংশগ্রহণ করেছেন ওনাদের মতামতটা আরো জরুরি। কিন্তু বাকি যারা আছেন ওনারা তো এটা গত 4 দিন 5 দিন এটাকে নিয়ে তৈরি করেছেন। তো বাইরের অবজারভারের জন্য আমি সবসময় মনে করি যে নতুন যে আসছে তার কাছে চোখে বেশি পড়ার কথা, যদি কোনো ব্যতিক্রম থাকে কোনো জায়গায়। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা যে টাইমিং এর ব্যাপারটা আসছি, টাইমিং এর আমি একটু জেনারিক এবং সেক্টর স্পেসিফিক একটু দেখাবো। ওকে, এটা গতদিন ওনারাও দেখেননি, তো আমরা সবাই মিলে এখানে একটু ইনপুট দেব। আচ্ছা, কিছু বেসিক বলো। এখানে জেনারিক এবং সেক্টর কম্পিটেন্সিস আমাদের আগে থেকে কিছু তৈরি করা আছে, আমরা সেগুলো এখানে ইনকর্পোরেট করি। আসলে আমরা যারা কাজ করছি, আমরা শুধু অকুপেশন বেসিক কাজ করার জন্য আমরা অথরাইজ ছিলাম। আমরা এই সেকশনগুলো নিজেরা ডেভেলপ করি না, যেগুলো ডেভেলপ করা আছে সেগুলো ব্যবহার করি। তো সেখানে আমরা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য অন্য যে অকুপেশন গুলো ছিল সেখানে এই জিনিসগুলো ইনক্লুডেড ছিল। তো আমরা সেগুলো এখানে রেফার করেছি, যে একটা হলো ওয়ার্ক ইন সেলফ, একটি টিম একা একা কাজ করার জন্য, একটা টিমে কাজ করার জন্য যে মডিউলটা এখানে থাকে সেটা 15 ঘন্টার একটা জায়গা স্পেস তাকে দেওয়া হয়েছে এখানে। দেন ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, এই সম্পর্কিত কিছু একটা ইউনিট অফ কম্পিটেন্সি, যেটা 15 ঘন্টায় এখানে দেওয়া হয়েছে। দেন ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, এই জন্য 15 ঘন্টার, এই একটা ইউনিটের জন্য 15 ঘন্টার। এই জেনারেটের জন্য 45 আওয়ার্স আমরা এখানে বরাদ্দ করেছি।
আর সেক্টর স্পেসিফিক আমরা দুটো ইন্টার কম্পিটেন্সি প্রস্তাব করেছি এখানে, যে অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কমপ্লাই টু এথিক্যাল স্ট্যান্ডার্ডস ইন আইসিটি ওয়ার্কপ্লেস। অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার 25 আওয়ার, আর হচ্ছে কমপ্লাই উইথ এথিক্যাল আইসিটি ওয়ার্কপ্লেস এটা হচ্ছে 15 ঘন্টা। এই টোটাল 40 ঘন্টা, এবং 40 আর উপরে হচ্ছে 45, টোটাল 85 আওয়ার্স হচ্ছে আমাদের জেনারেট সেক্টরের জন্য। আমার টোটাল কোর্সটা যদি 360 আওয়ার হয়, বাকি 275 আওয়ার এটা আমরা পাবো অকুপেশন স্পেসিফিক এই 4টা ইউনিট অফ কম্পিটেন্সির জন্য। তো আমরা এই যে ক্রিয়েট শেপ এন্ড আর্টওয়ার্কের জন্য আমরা প্রস্তাব করেছি যে 90 আওয়ার্স। যে 90 আওয়ার্স যদি এখানে ভালো করে আমরা চিন্তা করছি যে পারফর্ম প্রি প্রোডাকশন অ্যাক্টিভিটিস ফর 2D অ্যাসেট ক্রিয়েটিং, ওটার কাজের জন্য 50 আওয়ার্স ধরেছি। আর অ্যাসেট প্রোডিউসের জন্য এখানে সবচেয়ে বেশি আরেকটা বেশি আওয়ার ধরেছি, 85 আওয়ার। পারফর্ম পোস্ট প্রোডাকশন অ্যাক্টিভিটি যেগুলো আমরা একটু আগে দেখে এলাম, তার জন্য 50 আওয়ার্স আমরা বরাদ্দ করছি। টোটাল 275 আওয়ার্স এবং এখানে বরাদ্দ করা। তো এখন আপনারা বলুন যে কোথাও আরো বেশি বা কম, বা আমাদের এখানে যে বরাদ্দ করা আছে, আমরা যে প্রস্তাব করেছি এই প্রস্তাবনার ভিতরেই আমরা কম বেশি করতে পারি, যে এক জায়গাতেই কম এক জায়গায় বেশি নেওয়া আপনারা যদি মনে করেন। আপনারা তো ইউনিট অফ কম্পিটেন্সি এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া দেখেছেন, তারপরে ভেরিয়েবল গুলো দেখেছেন, কাজের ভলিউমটা আপনাদের মাথায় আছে। তো সেই অনুযায়ী এখন এই আওয়ার গুলোকে একটু রিঅ্যারেঞ্জ করা বা ঠিক আছে কিনা সেটা একটু ভ্যালিডেট করবেন। সর্বনিম্ন আওয়ারের রেঞ্জ মনে হয় 15 আওয়ার, রাইট? 15 আওয়ার্স, রাইট। তার মানে তার নিচেও যাওয়া যাবে না। ঠিক আছে। হবে এক একটা ক্লাস কত ঘন্টা করে? 4 থেকে 5 ঘন্টা। আর ওখানে আমাদের মানে টিচ কতক্ষণ করা হবে আর কতক্ষণ হচ্ছে ওদেরকে? 20% থিওরি, 80% প্র্যাকটিক্যাল। 20% থিওরি মানে দিনে 1 ঘন্টা হচ্ছে থিওরি থাকবে আর হচ্ছে 3 ঘন্টা প্র্যাকটিক্যাল থাকবে। মানে আমরা ইয়া করি যে নরমালি যত বেশি প্র্যাকটিক্যাল হয়, হ্যাঁ, কারণ স্কিলস এর জন্য প্র্যাকটিসটা জরুরি থিওরির চেয়ে। জি জি। আর বিষয়গুলো তো প্রজেক্ট বেস থাকবে, তাই না? ডেফিনেটলি প্রজেক্ট বেস থাকবে। এবং প্রত্যেকটার সাথে কিন্তু স্যার যে প্র্যাকটিসটা কিন্তু ইনক্লুডেড, শুধু শেখাবে না, শেখার সাথে সাথে যে প্র্যাকটিসটা করবে ওইটার টাইমিংটা কিন্তু এখানে ইনক্লুড করা, অ্যাসাইনমেন্ট গুলো দেয়া থাকবে। জি জি জি, ওই অ্যাসাইনমেন্ট সহ যে প্রত্যেকটা যদি অ্যাসাইনমেন্ট থাকে সেটা প্র্যাকটিসের জন্য এটা আলাদা টাইম ওইখানে ইনক্লুড করা। এই জন্য হয়তো অনেকে টাইমটা অনেক বেশি মনে হতে পারে। তো এখানে লাইভে জয়েন করে না, এটা তো টাইম বেশি মনে হওয়ার কিছু নাই। এটা তো বাস্তব যে যত চর্চা করব অতই আমার হাত পাকবে কাজের দিক থেকে। তো প্র্যাকটিসের এটার কোনো শেষ নাই। এটা একটা আমি তো এই কোর্স করার পরেও তো আমি যত প্র্যাকটিস করবো অতই আমি রিফাইন্ড হব, তাই না? তো এই যে 275 আওয়ার্স আছে বা যেভাবে ভাগ করা হচ্ছে এখন 90, 50, 85, 50, এটা তো যেটা হুদা সাহেব অলরেডি বললেন যে এটা 90 আছে। মনে করেন আপনি এজ এ ইনস্ট্রাক্টর মনে করেন যে এটা আমি 80 ঘন্টায় করে দিতে পেরেছি, আর আমার কিন্তু পারফর্ম প্রি প্রোডাকশনে আমার কিন্তু 50 এর জায়গায় আমি 55 ঘন্টা বা 60 ঘন্টা দিতে চাই। এটা কিন্তু অলিখিত ভাবে কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। এটা একটা স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেছি আমরা, কিন্তু যে ইনস্ট্রাক্টর সে তার সুবিধা অনুযায়ী এখানে প্লাস মাইনাস 5 ঘন্টা ওখানে বা 10 ঘন্টা এদিকে অ্যাডজাস্ট করতে পারে। টোটাল আওয়ার্স উইল বি 275। এই হলো কথা। এখানে স্যার যেটা বললেন, স্যারের সাথে সম্পূর্ণভাবে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ক। তো যারা বেসিক্যালি আসে তারা এই লাইনে বা ফোকাসড হয়ে আসে বা আসবে, এটি আমরা আশা করছি। তার আগে হুদা ভাই হয়তো ওইটা পরবর্তীতে যদি বলে আমাদেরকে, এখানে যারা নতুন আসছে তো ভালো হবে যে আমরা কাদেরকে এখানে ডাকছি। বেসিক্যালি এইচএসসি পাস করা ছেলেরা থেকে শুরু করে আবার
এই ডিসিপ্লিন থেকে, মাল্টিমিডিয়া ডিসিপ্লিন থেকে হয়তো কেউ পাশ করে গেল, অনার্স করলো বা ডিপ্লোমা করলো তারা। তো এবং ফ্রিল্যান্সিং এর প্রতি ফোকাস যারা, তারা এখানে আসবে। তো ইনস্ট্রাক্টরের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে যে এখানে তো একটা শর্ট টাইমের মধ্যেই শেখানো লাগবে দক্ষ, এটা কারণ এটা তো টার্সিয়ারি লেভেলের শিক্ষা না যে 4 বছর, শর্ট টাইমেই করতে হবে। বাট তাদের ভিতর একটা বীজ বলে দিতে হবে যে প্যাশন, একটা প্যাশন থাকলে পরবর্তীতে সে এখান থেকে একটা জিনিস জেনে গেলে পরবর্তীতে প্র্যাকটিস করলে আলটিমেটলি ডেভেলপ হবে। এটাই। আর আমরা যখন 5 দিনের করেছিলাম, ওখানে আমাদের আরেকটা কথা আমরা প্রস্তাব দিয়েছিলাম স্যার, সেটা হচ্ছে যে এই কোর্সটা বিভিন্ন লেভেল অনুযায়ী আছে, লেভেল অনুযায়ী শেষ করার পর তারপর তাকে যখন ফাইনাল একটা ডিফেন্সের মতো হবে, সে তার প্রোডাক্টটা শো করবে বা তার একটা শোরুম শো করবে, যে প্রজেক্টটা সেই প্রজেক্ট শো করবে। আর সেখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরও ওখানে ডাকানো হবে, তাদের সামনে সেটা উপস্থাপনা করবে এবং পরবর্তীতে তারা যাতে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন হিসাবে কাজ করার সুযোগ পায়। তো ইন্টার্ন হিসাবে যখন কাজ করার সুযোগ পায়, তখন এই কথাটা কেন বললাম, ওখানেও গিয়ে কিন্তু সে শিখতে পারবে। মানে দেখা গেছে যে সে যদি 100% তো এখানে কমপ্লিট করা সম্ভব না, এখান থেকে সে সমস্ত কিছু শিখবে, ইনস্ট্রাক্টরের কাছ থেকে 100% পাবে, এনএসডি এর থেকে সমস্ত কিছু 100% পাবে, কিন্তু সে কিন্তু বেসিক্যালি কোপ আপ করতে পারবে হয়তো বা 70, বাকি 30% হচ্ছে তার একান্ত প্রচেষ্টা। আর হচ্ছে আদার্স যারা ইন্ডাস্ট্রিতে আছেন তাদের সাথে আবার ইন্টার্ন করে তখন সে বেসিক্যালি 100% কাজের জন্য দক্ষ জনশক্তি হিসাবে যেটা আমরা ভাবি ওই মার্জিনে যেতে পারবে। জি বলেন, আপনি বলেন। স্যার একটা জিনিস যেটা আলাইয়া স্যার বললেন, এই প্রপোজিশনটা আমাদের ছিল যে আফটার কমপ্লিটিং দ্য কোর্স দেন देयर উইল বি আ লেটস সে 2 মান্থ সেশন যেখানে তারা নিজেদের প্রজেক্ট ডেভেলপ করবে এবং এই সাথে তারা একটা আর্কিটেকচার স্টুডেন্টদের মতো প্রেজেন্ট করবে, এন্ড देयर উইল বি আ জুরি, একটা ডিফেন্স। শুনতে পাচ্ছি না। আমি কিছু বলি, এখানে ডিফেন্স বা এগুলো সব ঠিক আছে, একটা জিনিস কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হলো যে একটা দিকে হলো শিক্ষা, আর শিক্ষার রিকগনিশন। ঠিক আছে, অনেকজন এই জন্যই আমাদের স্কিলস ডেভেলপমেন্টে সবসময় একটা শব্দ ব্যবহার করা হয়, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। আপনার দক্ষতা আছে, হয়তো এখানে যা আমরা শিখাচ্ছি এর থেকে বেশি জানেন, কিন্তু এটা রিকগনিশন কে দিবে? এই জন্যই কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বানাচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট করছি যে এইটা শিখার, এই সার্টিফিকেট পাওয়ার পরে তাহলে আমি ওই সার্টিফিকেটই বলবে যে আমি কি জানি না জানি। আপনি হয়তো অনেক কিছু জানেন, আপনাকে কাজ দিলে আপনি কাজও করে ফেলতে পারেন, কিন্তু ওইটার অ্যাকসেপ্টেন্স কার কাছে? অ্যাকসেপ্টেন্স যার কাছে, যার এখানে কাজ করতে গিয়েছেন বা বাইরে যখন যে প্ল্যাটফর্মে কয়েকজন কাজ করছেন, হয়তো ওনার কাজের দক্ষতা আছে, ওনারা ওইভাবে কাজ করছেন। কিন্তু আমি যদি একটা সার্টিফিকেট, এই শব্দটা প্রথমে আমি ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে লোকালি রেলেভেন্ট, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, তাহলে ওই সার্টিফিকেটই যেহেতু এটা আমরা ইন্টারন্যাশনাল কারিকুলাম বা স্ট্যান্ডার্ড ফলো করে বানাচ্ছি, এইটার ফরম্যাটটা একই হলে বিদেশে কেউ দেখলে বুঝবে যে এই কাজটা এই লোকটা জানে। আপনার কাজ তো দেওয়া পরের কথা, কিন্তু আগে ওই সার্টিফিকেটই বলবে যে আপনি কি জানেন। এই জন্য এখানে খালি যারা ট্রেনিং বা ট্রেনিং নিচ্ছে তারা না, যে ইনস্ট্রাক্টর হবে তাকেও কিন্তু এই সেম সিস্টেমে জানতে হবে, এটাই ফলো করতে হবে। যে অ্যাসেসমেন্ট করবে, কেন এটা থার্ড পার্টি অ্যাসেসমেন্ট, অ্যাসেসর কিন্তু আপনার ট্রেনারও না, ট্রেনিও না, আপনার ট্রেনারও না, একটা থার্ড পার্টি আনবায়াসড অ্যাসেসমেন্ট করবে যে আপনার এই পুরো কারিকুলামটা আপনি ফলো করে আপনি কি জানেন। তো তাহলে এটা কিন্তু এটা 3 লেভেলসে, অ্যাসেসর, ট্রেনার, ট্রেনি, তিনজন কিন্তু একই সিস্টেমে কাজ করছে। এটা সারা পৃথিবীতে এই নিয়মেই কাজ হয় কিন্তু এটা। থ্যাংক ইউ।
স্যার থ্যাংক ইউ। আরেকটা প্রপোজিশন ছিল স্যার, যদি অ্যালাউ করেন তাহলে একটু বলি স্যার। সেটা হচ্ছে যে there was a proposition যে ট্রেনিং মডিউলে একেবারে আমরা তো স্কেচ থেকে নিয়ে শুরু করে we are training them until the final output. তো এটা যদি একটা প্রজেক্ট হিসেবে কনসিভ হয়, যে একটা প্রজেক্ট যে একটা অ্যানিমেশন তৈরি করতে হবে, সেই প্রজেক্টটা কনসিভ করে স্কেচ লেভেল থেকে শুরু করে ফাইনাল আউটপুট পর্যন্ত দিলে then the training will be will have the knowledge যে অ্যাকচুয়ালি একটা প্রজেক্টকে কিভাবে অনবোর্ড করতে হয় এবং ফাইনাল আউটপুট পর্যন্ত কিভাবে যেতে হয়। সেটাও কিন্তু স্যার ইনস্ট্রাক্টররা চাইলে এই মডিউলেও ইনস্ট্রাকশন। আমি ওটাই বলছি যে আপনি যে এই যে 275 ঘন্টা বলছেন, এটার মধ্যে কিন্তু আপনি অনেক কিছু ইনকর্পোরেট করতে পারেন। The end result will be that you have a total project. জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো উদয় সাহেব, আপনি ব্রেক কখন নেবেন? 10 মিনিটের। স্যার এই টাইমটা যদি এটা ঠিক হয়ে থাকে, এখানে কি আর কিছু চেঞ্জ করা দরকার আছে কিনা টাইমিং এ? হুদা ভাই, একটা জিনিস জানার ছিল। জি জি স্যার, আমি একটু বলি যদি এলাও করেন। ব্যাপারটা হচ্ছে আমাদের 360 ঘন্টা যদি আর একটা ক্লাস যদি আমি 4 ঘন্টা ধরি, তাহলে হচ্ছে 90 ঘন্টা আসতেছে। এই 90 ঘন্টাটা আসলে কত দিনের কোর্স হচ্ছে আমাদের? 90টা ক্লাস আমরা কি 6 মাসে করতেছি? এটা সাধারণত 3 মাসে করা হয়। 3 মাসে 90টা ক্লাস, কয়দিন ক্লাস থাকবে? এটা অনেকে মানে 5 দিন করে, 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করে সাধারণত। আমার মনে হয় যে আমরা যদি মানে অ্যাটলিস্ট একটা ক্লাস করে একদিন গ্যাপ না দেই, তাহলে যেটা শিখছে সেটা আসলে ইমপ্লিমেন্ট করার বা হচ্ছে প্র্যাকটিস করাটা সম্ভব না। না, এটা কিন্তু এখন একটু মাথায় রাখবেন যে আমরা প্রথম যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু অনেক বেশি কন্টেন্ট ছিল। এখন কিন্তু আমরা কিন্তু কম কন্টেন্টে কাজ করছি। হ্যাঁ, এখন কিন্তু এই যে অ্যাসেট ক্রিয়েশন, শুধু অ্যাসেট ক্রিয়েশনের জন্য আমরা কিন্তু 360 আওয়ারের জন্য বলছি। এরপরে আবার এরপরে স্টেপে গিয়ে আরবার 300 আওয়ার বা 270 আওয়ার এরপরে পরের লেভেলে গিয়ে। হ্যাঁ, এবং ওই 3 লেভেল শেষ করলে পরে তার হচ্ছে ভিডিও অ্যানিমেটরের ফুল কোর্সটা শেষ হবে। আগে কিন্তু আমরা যখন চিন্তা করেছিলাম তখন ওই 360 আওয়ারে ফুল 3টা লেভেল মিলিয়ে 360 আওয়ার চিন্তা করেছিলাম। আচ্ছা আচ্ছা, শুধু এখানে পরে আপনাদের ফিডব্যাকের কারণে কিন্তু এই 3টা ভাগ হয়ে গেছে, আলাদা করে ভাগ করে ফেলছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি 3 মাসের হয় তাহলে আমরা এখানে হয় ওয়ার্কআউটটা একটু কমে অথবা হচ্ছে দিনে 2টা করে ক্লাস দেওয়া যেতে পারে, অ্যাটলিস্ট যাতে একটা দিন গ্যাপ পায়। না, it depends on ট্রেনিং ইনস্টিটিউট এবং ট্রেনার। এটা আমরা কিছু বলবো না, আমরা বলবো এই আওয়ারটা শেষ হলো কিনা, উনি কতদিনে শেষ করলেন এটা কোনো ফ্যাক্টর না। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে কি এটা কনফার্ম হলো যে এই আওয়ারটা, নাকি আর কিছু চেঞ্জ দরকার আছে? হুদা ভাই, আমার কাছে এটা ঠিকই মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লোজ করে ওই যে স্যার একটু ব্রেকের কথা বলছিলেন, হ্যাঁ মনে একটু ব্রেক নেই, তারপর আমরা পরের যেটা আছে 2B ওটা স্টার্ট করতে পারি। রাইট, তাহলে আমরা 11:50 এ আসবো। এখন 11:40। 10 মিনিট। 10 মিনিট। জি আচ্ছা, 10 মিনিটে হবে তো? হ্যাঁ হবে নাকি? না স্যার, স্যার আমাদেরকে 10 মিনিটে হবে কিনা একটু জিজ্ঞেস করছি। কেন স্যার 10 মিনিটে হবে স্যার? আমার কিছু না, এটা আপনারা অংশগ্রহণ করছেন, আপনারা বলবেন। আচ্ছা, 15 মিনিট দিয়ে দেন উদয় স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ওয়েলকাম। আমার প্রভিসি স্যার আসছেন, তো ওনাকে একটু রুমটা ভিজিট করে দেখেন। থ্যাংক ইউ স্যার। আমি তোরে ফোন দেবো, বুঝছস? ফোন দিলে তুই কম্পিউটারটা বন্ধ করে দে। বন্ধ করিস না কিন্তু আগে, কারণ হচ্ছে এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরপরে মনে হয় যে আমরা যে ক্লাসিকটা শুরু করবো না, 2D ক্লাসিক। হ্যাঁ, এরপর 2D ক্লাসিক। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আশা করি 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে। আচ্ছা, আমি জি এই ডকুমেন্টের এই ফুটারে, হ্যাঁ ফুটারে একটু চেঞ্জ করতে হবে, এই অকুপেশন নামটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ওকে, টু ব্রেক। ওকে, খালি ফুটারে এই ইয়ারটার নাম দিলেই হবে না?
নামটা কপি করে বসে দিলাম। ওকে, হ্যাঁ একটা দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড অন ভিডিও অ্যানিমেশন লেভেল 3, এভাবে না দিয়ে আমরা পুরো নামটাই দিয়ে দিই, তাই তো? ওকে ওকে, ঠিক আছে, এখনই করে ফেলতেছি। এ দোস্ত পাঠাও চলে।
আচ্ছা, এই ব্যাটারির কি সমস্যা?